ওকে, সো স্টার্ট করছি। আজকে আমরা নতুন একটা টপিক কনসেপ্ট শিখব। যে এতদিন ধরে আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম কোনো একটা লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন, সাপোজ একটা লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন এলআর ইকুয়েশন এর ডিফল্ট ফর্মটা কি, y ইকুয়ালস টু mx প্লাস সি, যেটা আমরা জানি। বাট এই ইকুয়েশনকে আমি যদি মাল্টিভেরিয়েট করি, মাল্টিভেরিয়েট মিন্স যদি ফিচার ভেরিয়েবল একের বেশি হয়, y ইকুয়ালস টু mx প্লাস সি তে কটা ফিচার ভেরিয়েবল? একটাই ফিচার ভেরিয়েবল, দ্যাট ইজ x। আর y হচ্ছে আউটপুট, c হচ্ছে বায়াস বা এরার বা y ইন্টারসেকশন, তুমি স্ট্রেট লাইন ইকুয়েশন অনুযায়ী বলতে পারো। বাট আমি যদি বলি আমার এখানে একটা ফিচার না হয়ে মাল্টিপল ফিচার আছে, সো ইফ ফিচার নাম্বার is multiple, if the feature number is multiple, then equation কি হবে? Y equals to m1 x1 plus m2 x2 plus up to dot 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 dot, suppose mn xn up to n term and plus c. ওকে, সো এরপরে এই ইকুয়েশনকে আমি একটা আজকে নতুন ফর্ম শিখাবো যেখান থেকে ক্যালকুলেশন ইজিয়ার হয়, যেটাকে বলে ম্যাট্রিক্স ফর্মুলেশন অফ লিনিয়ার ইকুয়েশন। তাহলে আজকে আমরা কি করছি? আজকে আমরা করছি ম্যাট্রিক্স ফর্মুলেশন অফ লিনিয়ার রিগ্রেশন। এটা হচ্ছে হেডিং, ম্যাট্রিক্স ফর্মুলেশন অফ লিনিয়ার রিগ্রেশন। সো যে কোনো ইকুয়েশন আমরা এই ফর্মেটে আমরা এতদিন পড়েছি, পড়ে আমরা কি করেছি? আমরা এটাকে লস ফাংশন ফাইন্ড করেছি, দ্যাট ইজ অপটিমাইজেশন ফাংশন বা কস্ট ফাংশন ফাইন্ড করেছি, করে সেটাকে মিনিমাইজ করার চেষ্টা করেছি। তাই করেছি dy dx1 dy d সরি dy dm1 dy dm2 dy dmn আপ টু 0 করেছি, করে এগুলোকে 0 করার চেষ্টা, সলভ করার চেষ্টা করেছি, করে একটা বড় একটা ইকুয়েশন এসছে। বাট ইন প্র্যাকটিস ম্যাথামেটিক্স যখন সলভ করবে তখন ম্যাট্রিক্স ফর্মুলেশন মেথড দিয়ে যদি করো অনেক ইজিয়ার হয়। এরপরেই আমরা আরেকটা মেথড শিখবো, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট মেথড। আজকেই দুটো মেথড শিখবো, ম্যাট্রিক্স ফর্মুলেশন মেথড অ্যান্ড গ্রেডিয়েন্ট ডিসেন্ট মেথড। সো y ইকুয়ালস টু m1 x1, এই ফর্মটা, এই ইকুয়েশনকে আমি কি ফর্মে লিখতে পারি? আমি কি এই ফর্মে লিখতে পারি? দেখো, সাপোজ y ইকুয়ালস টু বিটা নট প্লাস বিটা 1 x1 প্লাস বিটা 2 x2 আপ টু বিটা n xn প্লাস সি, এই ফর্মে লিখতে পারি। সরি, প্লাস সি আর হবে না, অ্যাকচুয়ালি বিটা নটটাই প্লাস সি। কি করলাম দেখো, ফর্মটাকে কিভাবে চেঞ্জ করলাম। এই যে প্লাস সি হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, যেটা বিটা নট, m1 মানে বিটা 1, m2 মানে বিটা 2, mn মানে বিটা n, অ্যান্ড x1 x2 x3 আর সেম। সো এই ফর্মটাকে এই ফর্মে লিখে আমি ম্যাট্রিক্স ফর্মুলেশন মেথড অ্যাপ্লাই করব। সো দিস ফর্ম ইজ এ স্ট্যান্ডার্ড ফর্ম for solving any linear equation or linear regression model in matrix formulation method. ওকে, সো এই ফর্মে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে অ্যাকর্ডিং টু ম্যাট্রিক্স ফর্মুলেশন মেথড কি বলছে, আমি তিনখানা ম্যাট্রিক্স ড্র করব। কি কি ম্যাট্রিক্স ড্র করব? ফার্স্ট y ইজ দ্য আউটপুট ম্যাট্রিক্স, y হচ্ছে আউটপুট ম্যাট্রিক্স, যেটা আমরা এই দেখতে পাচ্ছ y, দিস ইজ দ্য আউটপুট ম্যাট্রিক্স, দিস ইজ দ্য আউটপুট ম্যাট্রিক্স। দেন x is another matrix, যেটা আমি এখানে এখন বুঝাবো। তারপরে বিটা ইজ অ্যানাদার ম্যাট্রিক্স। আচ্ছা, বিটা ম্যাট্রিক্সটা আগে আমি লিখে নিচ্ছি। বিটা ম্যাট্রিক্স যেটা তোমায় ফাইন্ডিংস করতে হবে, বিটা নট, বিটা 1, বিটা 2 আপ টু বিটা n, এটা তুমি ফাইন্ড করবে না। আলটিমেট টার্গেট কি? আলটিমেট টার্গেট হচ্ছে এই ইকুয়েশনকে সলভ করে, সাপোজ এই বিটা নট প্লাস বিটা 1 x1 প্লাস বিটা 2 x2, এই ইকুয়েশনকে সলভ করে আমি এমন একটা ইকুয়েশন আনবো যেটা দেখতে হবে 0.2 x1 প্লাস 3 x2 মাইনাস 0.6 x3
অ্যান্ড সো অন, অ্যান্ড লাস্টে সাপোজ 0.8, মানে এরকম একটা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসতে হবে সলভ করে। তাহলে সলভ করার পরে তুমি কি ফাইন্ড করছো দেখো তো। সলভ করার পরে তুমি আলটিমেটলি 0.23, দ্যাট ইজ এই কোফিসিয়েন্টগুলো ফাইন্ড করছো। সো দিস কোফিসিয়েন্টস ইজ নান আদার দ্যান কি, এটা বিটা নট, এটা বিটা ওয়ান, এটা বিটা টু। তাহলে যে কোনো লিনিয়ার রিগ্রেশন মডেলের মেন অবজেক্টিভ কি? মেন অবজেক্টিভ হচ্ছে একটা মডেল তৈরি করা যেখানে আননোনসগুলো কি, আননোনসগুলো হচ্ছে কোফিসিয়েন্ট। সো এই কোফিসিয়েন্টসগুলো হচ্ছে আননোন। সো এই বিটা ওয়ান, বিটা টু, বিটা থ্রি আপ টু বিটা নট, দিজ আর কোফিসিয়েন্টস। সো এই যে স্ট্যান্ডার্ড ফর্মটা আমি কনসিডার করলাম, দিস স্ট্যান্ডার্ড ফর্ম কন্টেইন বিটা নট ফার্স্ট অ্যাট ফার্স্ট। সো ফার্স্টে বিটা নট কনসিডার করব। আর ম্যাট্রিক্স ফর্মুলেশন মেথড অনুযায়ী এক্স যে ম্যাট্রিক্সটা হবে, একটু ভালো করে শুনে নাও, এটা জাস্ট মুখস্থই করো, এটা কখনোই কোনো এক্সামে প্রুফ করতে দেবে না। জাস্ট এই মুখস্থ করার পরে যে ফর্মুলা তুমি লিখছো, এই ফর্মুলা অনুযায়ী, এই ফর্মুলা অনুযায়ী জাস্ট তোমাকে সলভ করতে হবে যে কোনো নিউমেরিক্যাল, যে কোনো নিউমেরিক্যাল সলভ করতে হবে। তাহলে চলো একবার ট্রাই করি। সবার আগে এক্স ইকুয়ালস টু একটু বলে নিই, তারপরে একটা নিউমেরিক্যাল নিয়ে আমরা ট্রাই করব। সাপোজ এক্স ইকুয়ালস টু, ইনিশিয়ালি এক্স ফার্স্ট বাই ডিফল্ট অলওয়েজ ওয়ান, ওকে। ফার্স্ট এলিমেন্ট মানে ফার্স্ট রো অফ এক্স ম্যাট্রিক্স ইজ অলওয়েজ ওয়ান। একদম মুখস্থ করে নাও, এটা প্রুফ দরকার নেই, জাস্ট মুখস্থ করো, তারপরে আমি ফর্মুলা লিখাবো। অ্যান্ড দিস ওয়ান, অ্যান্ড এই যে সেকেন্ড রোটা, সেকেন্ড রো হচ্ছে এক্স ওয়ান ফর ফার্স্ট এলিমেন্ট, এক্স টু ফর ফার্স্ট এলিমেন্ট, এক্স থ্রি ফর ফার্স্ট এলিমেন্ট, আপ টু এক্স এন ফর ফার্স্ট এলিমেন্ট আর ফার্স্ট গিভেন ডেটা সেট। আপ টু কত অবধি হবে? এক্স এন, সরি, আচ্ছা এখানে না ধরছে না, আমি ওই পাতায় লিখছি, ঠিক আছে, আমি এক্সটাকে ক্যারি ফরওয়ার্ড করে এইখানে লিখছি, এখানে ঠিক বোঝা যাবে না। এক্স ইকুয়ালস টু, এক্সটা একটু ভালো করে বুঝে নাও, এক্সটা বুঝে গেলে আমার আর চিন্তা নেই, তারপরে নিউমেরিক্যাল সলভ করতে পারবে। ওয়ান ওয়ান, ইনিশিয়ালি ফার্স্ট রো ইজ অলওয়েজ ওয়ান, সেকেন্ড রো অনওয়ার্ডস ডেটা সেটের ভ্যালুগুলোকে পুট করতে হবে। ডেটা সেটের ভ্যালুগুলো কি? সাপোজ এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এক্স ফোর আপ টু এক্স এন, কিন্তু এটা কত ডেটা সেটের জন্য? ফার্স্ট ডেটা সেট, ইট ইজ ফর ফার্স্ট ডেটা সেট। সিমিলারলি এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এক্স ফোর আপ টু এক্স এন, এটা কত ডেটা সেটের জন্য? ফর ডেটা সেট নাম্বার টু, সেকেন্ড ডেটা সেট। এবার এখন যদি কেউ কনফিউশন থাকে একটু ওয়েট করো, নিউমেরিক্যাল করার সময় একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে করে করে এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এক্স ফোর আপ টু এক্স এন কততম ডেটা সেটের জন্য? nth ডেটা সেটের জন্য, nth ডেটা সেটের জন্য। দিস ইজ কল্ড এক্স ম্যাট্রিক্স। এটাই একটু টাফ, যে কোনো নিউমেরিক্যাল সলভ করার সময় এক্স ম্যাট্রিক্সকে ফর্ম করাই টাফ। এফ ম্যাট্রিক্স ফর্ম করে ফেললে তারপরে ওয়াই আর বি জাস্ট তিনটে ফর্মুলা অনুযায়ী সলভ করবে। সো হোয়াট আর দ্য ফর্মুলা হেয়ার? দেখো ডাইরেক্ট একটা ফর্মুলা, ওয়াই ইকুয়ালস টু বিটা ট্রান্সপোজ ইন্টু এক্স, ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। ওয়াই ইকুয়ালস টু বিটা ট্রান্সপোজ ইন্টু এক্স, এটা হচ্ছে তোমার ফর্মুলা, মনে রাখবে, এই ফর্মুলাগুলো মুখস্থ করবে। ইকুয়েশন নাম্বার ওয়ান। তোমার টার্গেট কি? ইউর টার্গেট ইজ টু ফাইন্ড বিটা, that means you have to find this beta, and from this equation beta can be solved using the formula x into x transpose তার inverse into xy. So this is the ultimate formula, equation number 2. এই যা লিখলাম এগুলো একটু রিমাইন্ড করো, আমি আবার প্রথম থেকে বলছি। যে কোনো লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন বিটা নট প্লাস বিটা ওয়ান এক্স ওয়ান, বিটা টু এক্স টু আপ টু বিটা এন এক্স ওয়ান, এই ফর্মে লেখা যায়। কী করে লেখা যায়? সি কে যদি বিটা নট বলি, এম ওয়ানকে যদি বিটা ওয়ান বলি, এম টুকে যদি বিটা টু বলি, আপ টু এম এনকে যদি বিটা এন বলি। সো অ্যানালগাসলি, মানে আমি যদি এটাকে অ্যানালজি মনে করি এই দুটো ইকুয়েশন, তাহলে রিলেশন অনুযায়ী, সরি ম্যাট্রিক্স ফর্মুলেশন রুলস অনুযায়ী এক্স ইকুয়ালস টু একটা ম্যাট্রিক্স, বিটা নট বিটা ইকুয়ালস টু একটা ম্যাট্রিক্স, অ্যান্ড ওয়াই ইজ আনাদার ম্যাট্রিক্স। সো এই তিনটে ম্যাট্রিক্সের ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু বিটা ট্রান্সপোজ ইন্টু এক্স, একটা ফর্মুলা। আর একটা ফর্মুলা হচ্ছে বিটা ইকুয়ালস টু এক্স ইন্টু এক্স ট্রান্সপোজ তার হোল ইনভার্স ইন্টু এক্স ওয়াই। জাস্ট এই দুটো ফর্মুলা মুখস্থ রাখবে আর স্ট্যান্ডার্ড ফর্মগুলো মনে রাখবে, তারপরেই যে কোনো নিউমেরিক্যাল সলভ করতে পারবে। সো আওয়ার এম টু সলভ ইন ওয়ান নিউমেরিক্যাল নাও,
এখন আমরা একটা নিউমেরিক্যাল সলভ করবো বেসড অন দিস ইকুয়েশন। ওকে, সো লেটস স্টার্ট ওয়ান নিউমেরিক্যাল। ভেরি বেসিক। হুম, যাচ্ছি। ভেরি বেসিক একটা নিউমেরিক্যাল নিয়ে স্টার্ট করব, তারপরে আমরা একটু টাফ টাফ নিউমেরিক্যালগুলো করব। মনে রাখবে দিস মেথড ইজ অ্যাপ্রক্সিমেশন মেথড। অ্যাপ্রক্সিমেশন মেথড মানে এইটা কিন্তু পুরোপুরি পারফেক্ট রেজাল্ট দেবে না, কিন্তু কাছাকাছি রেজাল্ট দেবে, যেটা মডেলের জন্য অনেকটাই ট্রু। অনেকটাই না, 90% ট্রু, 99% ট্রু, 90%-এরও বেশি। মানে এই ফর্মুলাটা ডেভেলপ করতে গেলে প্রচুর অ্যাপ্রক্সিমেশন অ্যাপ্লাই করতে হয়েছে, কিছু জিনিস নেগলেক্ট করতে হয়েছে, হায়ার অর্ডার টার্মসগুলোকে নেগলেক্ট করতে হচ্ছে, যেগুলো তোমরা ক্লাস 9, 10, 11, 12 ম্যাথমেটিক্সে করে এসছো। কিছু হায়ার অর্ডার টার্মস নেগলেক্ট করলেই কিছু ইকুয়েশন সলভ করতে ইজিয়ার হয়। ঠিক সেই রকমই এই যে কোনো লিনিয়ার রিগ্রেশন মডেলকে তুমি যদি এই ফর্মুলা অনুযায়ী সলভ করো, তাহলে এক্স্যাক্ট অ্যান্সার কাছাকাছি যাবে, বাট এক্স্যাক্টলি মিলবে না, বাট তোমার প্রেডিকশন অ্যান্সার অ্যাকচুয়ালের অনেকটাই কাছে যাবে। চলো হ্যাঁ, সলভ করি। চলো একটা নিউমেরিক্যাল দেখো। অবটেইন প্রবলেম নাম্বার 1 আজকের, সবাই নোট করো। অবটেইন ওয়ান linear regression model, obtain one linear regression model with the following data set, with the following data set। data setটা কিরকম দিয়েছে? data setটা দিয়েছে y x। জাস্ট সিম্পল একটা নিউমেরিক্যাল করবো আজকে আগে আমরা, তারপরে একটু টাফ টাফ নিউমেরিক্যাল গুলো করবো। সো x যখন 1, y তখন 1, x যখন 2, y তখন 2, x যখন 3, y তখন 4, x যখন 3, এগেইন x3, y তখন 2 হতেই পারে। x মে বি রিপিটিং, x কিন্তু রিপিট করতেই পারে, ইনপুট ভেরিয়েবল রিপিট করতেই পারে, বাট আউটপুট ভেরিয়েবল নট সেম। দেখো, তার মানে নিশ্চয়ই এখানে কিছু বায়াসিং রয়েছে। অবভিয়াসলি ইট হ্যাজ সাম বায়াসিং, বিকজ if x equals to 3 then also y equals to 4, আবার x equals to next time 3 হচ্ছে, y equals to 2 হচ্ছে। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট কনসেপ্ট। যে কোনো নিউমেরিক্যাল এরকম থাকতেই পারে, ঠিক আছে? এটা যে কোনো নিউমেরিক্যাল এরকম থাকতেই পারে। এগুলোকে হারমোনিক্স বলে, হারমোনিক্স, ডেটা হারমোনিক্স। মনে রাখবে হোয়াট ইজ ডেটা হারমোনিক্স, এখানে একটু বলে রাখি। ডেটা হারমোনিক্স ইন্টারভিউয়ের কোশ্চেন এটা। ডেটা harmonics. Data harmonics means what? Data harmonics means if any given data set for a particular input there are two different outputs, two different times, দুটো ডিফারেন্ট টাইমে সিরিয়াল নাম্বার 1 2 3 4 এই চারটে সিরিয়াল নাম্বারে সিরিয়াল নাম্বার 3 and 4 এ লক্ষ্য করো যে দেয়ার আর টু ফর দ্য সেম ইনপুট 3 দেয়ার আর টু ডিফারেন্ট আউটপুটস। ওকে, সো দিস ইজ কল্ড ডেটা হারমোনিক্স। হ্যাঁ, লেখো। if if any if any data set contain, if any data set contain different outputs for same input in different times, in different times, comma, the nonlinearity in data, comma, the nonlinearity in data is called, the nonlinearity in data is called data harmonics. সো এটাকে সলভ করতে গেলে কি করবে? ফার্স্ট যেটা তোমাকে করতে হবে, এক্স ফর্ম করতে হবে। সবার আগে এক্স ফর্ম করতে হবে। দেখো এক্স কি করে ফর্ম করবে? এখানে কটা ইনপুট? একটা ইনপুট ভেরিয়েবল। যে কটা ইনপুট ভেরিয়েবল প্লাস 1 রো হবে। কি বললাম? যে কটা ইনপুট ভেরিয়েবল প্লাস 1 রো হবে। কেন প্লাস 1 রো হবে? ফার্স্ট রো তো অলওয়েজ 1। কটা রয়েছে? 1 2 3 4, চারটে কেস রয়েছে। সো চারটে কেস থাকলে চারটে 1 লিখবে। দেখো নিউমেরিক্যাল করার সময় কতটা ইজিয়ার লাগবে। আগে এই ম্যাট্রিক্সটা ফর্ম করার সময় কিছুটা কমপ্লেক্সিটি লাগছিল, কিন্তু ম্যাথ যখন সলভ করবে কত ইজিয়ার লাগবে।
কটা ডেটা সেট রয়েছে? 1, 2, 3, 4, 4টে সিরিয়াল নাম্বার রয়েছে। সো আমি 4টে 1 লিখলাম। কটা ইনপুট রয়েছে? 4টে ইনপুট রয়েছে। কি, কি রয়েছে? 1, 2, 3, 3। ওকে? ব্যাস এটাই তোমার x, সিম্পল x। কেন এটা সিম্পল x হলো? কারণ একটাই ইনপুট ভেরিয়েবল রয়েছে, তাই আমি দুখানা রো লিখব। যদি দুটো ইনপুট ভেরিয়েবল, এর পরের প্রবলেমটাই আমরা করব 3-4টে ইনপুট ভেরিয়েবলস নিয়ে। তখন দেখবে আমরা +1 মানে 4-5টা রো নিয়ে করব সলভ আমরা। ওকে? সো দিস ইজ কল্ড x। x হয়ে গেলে নেক্সট কি? বিটা ফাইন্ড করো, মানে বিটাকে নোট করো। বিটা কি হবে বলো? এনিওয়ান? বিটা ম্যাট্রিক্সে কটা কটা রো কটা কলাম হবে? আমি এটাকে এটাকে ওপেন করে দিচ্ছি। বলো, এটা দেখে বলো। বিটা নট, বিটা ওয়ান, বিটা টু। একজন একজন করে বলো। দেখো, এই যে সিম্পল ইকুয়েশনটা দেখছো, এটাকে নর্মালি ভাবো। এই সমস্ত মেথড ভুলে গিয়ে নর্মাল মেথড যদি আমি ফলো করি, সো ওয়াই ইকুয়ালস টু কি আসবে? এম এক্স প্লাস সি। জাস্ট এই ইকুয়েশনটাই আসবে। একটাই তো। হ্যাঁ, কিছু বলছো? হ্যাঁ, তাহলে সি মানে কি? সি মানে বিটা নট, একটু আগে বললাম। আর এখানে এক্স তো একটাই আছে, সো এম মানে হচ্ছে বিটা ওয়ান হবে। সো বিটা নট প্লাস বিটা ওয়ান এক্স। আর এক্স ওয়ান কেন করার দরকার নেই, কারণ এক্স তো একটাই। যদি দুটো তিনটে থাকতো তাহলে আমি এখানে এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি লিখতাম, কন্টিনিউ করতাম। বাট তার মানে আমার অবজেক্টিভ কি? বিটা নট আর বিটা ওয়ান ফাইন্ডিং। সো সেটাই তো বিটা ম্যাট্রিক্স। বিটা ম্যাট্রিক্স মিনস বিটা নট আর বিটা ওয়ান। তার মানে কি হচ্ছে? দুটোরও একটা কলাম, দুটো রো, তাহলে 2 × 1 এর সাইজ। এর সাইজ হচ্ছে দুটো রো। আচ্ছা, দেখো, এই যে যদি ইনপুট হয়, ডেটা সেট থাকে, তাহলে ওয়াই হচ্ছে আউটপুট, এক্স হচ্ছে ইনপুট। ক্লিয়ার? তাহলে একটা ইনপুট দিয়ে, যদি ইনপুট একটা হয়, তাহলে তার লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশনটা কি হয়? ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। যদি আমার ডেটা সেটটা এরকম থাকতো, যদি ডেটা সেটটা আমি এরকম লিখতাম, সাপোজ আমি বলতাম এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, তারপরে ওয়াই। ঠিক আছে? এরকম থাকলো। এক্স ওয়ানের জায়গায় ধরো 2, 3, 4, 10। যদি থাকতো ধরো 1, 1, 3, 2, 5। তারপরে যদি থাকতো ধরো 3, 1, 1, 7, এরকম থাকতো। তাহলে আমি কি লিখতাম ইকুয়েশন? তাহলে ইকুয়েশন লিখতাম ওয়াই ইকুয়ালস টু m1 x1 প্লাস m2 x2 প্লাস m3 x3 প্লাস সি। তাহলে সি মানে কি হবে? সি মানে বিটা নট হবে। m1 মানে বিটা ওয়ান এক্স ওয়ান, বিটা টু এক্স টু, বিটা থ্রি এক্স থ্রি। তখন এই ইকুয়েশনটা হতো ওয়াই ইকুয়ালস টু। তখন বিটা ম্যাট্রিক্সটা কি হতো? বিটা ম্যাট্রিক্স হতো বিটা নট হতো প্রথমে, তারপরে বিটা ওয়ান, বিটা টু, বিটা থ্রি, তখন এটা হতো। তাই না? এই কেসটায় ইফ উই কনসিডার দিস এক্সাম্পল, এটা হচ্ছে বিটা হতো। তাহলে এখানে চলো, এখানে দেখি, এখানে যদি এক্সাম্পল কি আছে? মাত্র একটাই এক্স আছে। একটাই এক্স হলে এম এক্স প্লাস সি। এম এক্স প্লাস সি মানে কি হবে? এক্স সি মানে বিটা নট, আর এক্স এম মানে তো বিটা ওয়ান। তাহলে দুটো বিটার ভ্যালু থাকবে, মানে বিটা নট আর বিটা ওয়ান। সেটাই তো বিটা ম্যাট্রিক্স, যার ভ্যালু বিটা নট আর বিটা ওয়ান হবে। বুঝলে? বোঝনি কেউ? আমি কি আরেকবার বলবো? কারণ এক্স কটা ফিচার রয়েছে? একটাই ফিচার। তাহলে একটা ফিচার যদি হয়, তাহলে তার সেই ফিচারের কটা কোএফিসিয়েন্ট হবে? একটাই কোএফিসিয়েন্ট হবে, বিটা ওয়ান। আমার তাহলে আমার আননোন কটা হচ্ছে? আননোন হচ্ছে বিটা নট আর বিটা ওয়ান, এই দুটোই তো আননোন। বাকি তো সব নোন। তাহলে বিটা নট আর বিটা ওয়ানই আমি প্লেস করেছি এখানে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে এক্স, এই হচ্ছে বিটা। ওকে। এইবার আরেকটা কি ম্যাট্রিক্স আছে? আরেকটা ওয়াই। আর ইকুয়েশন, ইকুয়েশন কি? ইকুয়েশন দেখো ফর্মুলা অনুযায়ী, বিটা ট্রান্সপোজ ইন্টু এক্স। তাহলে ওয়াই ইকুয়ালস টু, সরি, ওয়াই ইকুয়ালস টু বিটা ট্রান্সপোজ ইন্টু এক্স। এটা হচ্ছে মেন ফর্মুলা।
ঠিক আছে? যেটাকে একটু পরে করে নিই। কারণ এই ম্যাথটা আমরা সলভ করব। এরপরেই এই ম্যাথটাই সলভ করব। একটু কমপ্লেক্সিটি আসবে। আচ্ছা, এই অবধি ক্লিয়ার কিনা বলো? এই অবধি কোনো ডাউটস থাকলে বলো। হুম, ঠিক আছে। এইবার আমার টার্গেট বিটা সলভ করা। বিটা ইকুয়ালস টু কি হবে? ফর্মুলা কি? কেউ লিখেছো? একদম ঠিক। চলো তাহলে এটাকে সলভ করার চেষ্টা করি। x ইন্টু এক্স ট্রান্সপোজ। এক্স মানে কি? 1 1 1 1 1 2 3 3। ওকে, সো 1 1 1 1 1 2 3 3, এটা হচ্ছে এক্স। এবার এক্স ট্রান্সপোজ কি হবে? এনিওয়ান? ট্রান্সপোজ মানে একদম ঠিক। তার মানে এরকম দেখতে লাগবে, তাই না? রো গুলো কলাম হবে, মানে এই ওয়ান 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 রো ওয়াইজ ছিল, লিখবো হচ্ছে ওয়ান 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 কলাম ওয়াইজ। তারপরে ওয়ান টু থ্রি থ্রি রো ওয়াইজ ছিল, লিখবো হচ্ছে নেক্সট কলাম ওয়াইজ ওয়ান টু থ্রি থ্রি। ওকে, তাহলে এই হচ্ছে গিয়ে এক্স ইন্টু এক্স ট্রান্সপোজ। এবার এর হোল ইনভার্স, এর হোল ইনভার্স করতে হবে। ঠিক আছে, আগে আমরা এই পার্টটুকুনি করে নিই। এটা সলভ করব আমরা ঠিকই, তার জন্য আমরা এখানে লিখে নিই এক্স ইন্টু এক্স ট্রান্সপোজ, এর ইনভার্স এটা আমরা ফাইন্ড করে নিই। তাহলে কেউ ক্যালকুলেশন করতে পারবে? ক্যালকুলেশন করে বলো কটা রেজাল্ট হবে। হ্যাঁ, মানে আমাকে বলো সামথিং ইনভার্স এরকম ফর্ম। এইখানে চারটাতে কি লিখবো? এটা এটা এটা। হ্যাঁ, গুণটা করো। আশা করছি সবাই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন জানো। যদি এগুলো না জানো, এগুলো কিন্তু নিজেকে শিখতে হবে। কারণ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ক্লাস 11 12-এ প্রচুর প্র্যাকটিস করেছো তোমরা। করো, সলভ করা হলে বলো। তোমাদের একটা জিনিস বলে দিই, এটা হচ্ছে 2 x 4। হ্যাঁ, আর এটা হচ্ছে গিয়ে 4 x 2। তাহলে কি হয়? হ্যাঁ, 4 4 8 8। আচ্ছা, কেউ একজন ভেরিফাই করো প্লিজ। এইটা 9 হবে। আচ্ছা, ঠিক আছে, দেখো সে কেউ একটা ভেরিফাই করো আরেকজন। সেম আনসার আরেকজনের আসলে ঠিক আছে, না হলে আমি করছি। দেখো, মিলেছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার এটাকে ইনভার্স করতে হবে। ইনভার্স করতে পারবে কেউ? ইনভার্স কি করে করতে হয় ম্যাট্রিক্স ইনভার্স? তাহলে দেখো কি কি লাগছে। কি কি লাগছে সেগুলো একটু আমি বলে দিই। প্রথমে লাগলো হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, যেটা তোমাদের রিক্যাপিচুলেট করতে হবে। যারা জানো না তাদের জানতে হবে, কারণ এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কিন্তু প্রচুর তো সেটা। হ্যাঁ, তাহলে সেটা তুমি তো নিজেই বললে যে 26, ঠিক আছে। আচ্ছা, আমি দেখে নিচ্ছি, ছাড়ো। লাস্টেরটা মিলিয়ে নিচ্ছি, 4 9 9 হয়তো মিলেছে। লাস্টেরটা 23 তো? ঠিক আছে, ঠিক আছে, 23। ওকে ওকে। তাড়াহুড়ো করবে না ক্যালকুলেশনে, তাহলে কিন্তু ভুল হবে। এই ক্যালকুলেশনগুলো যদি ভুল হয় তাহলে কিছু করার নেই। একটু তাড়াহুড়ো করবে না একদমই। ধরো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, তারপরে হচ্ছে ম্যাট্রিক্স ইনভার্সন। ইনভার্সন যদিও একটা জিনিস, ক্যালকুলেটর যেটা থাকে সেটা সায়েন্টিফিক ক্যালকুলেটরই থাকে, যেখানে তুমি ইনভার্স একবারে ফাইন্ড করতে পারবে। তাও শিখে নাও।
ম্যাট্রিক্স ইনভার্সনটা আমি একটু বলে দিই ফর্মুলাটা। ধরো এ ইনভার্স তুমি বার করবে কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স, তার ফর্মুলা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইড বাই ডিটারমিনেন্ট অফ এ। হুম। বা মড অফ এ একই ব্যাপার। অ্যাডজয়েন্ট অফ এ বাই মড অফ এ বা অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ। তাহলে এখানে মড অফ এটা আগে ফাইন্ড করি চলো। 4 × 23 মাইনাস 9 × 9 কত হয়? 4 × 23 মাইনাস 9 × 9, 92 মাইনাস 81, তাই না? তাহলে 11। তাহলে 1/11 হচ্ছে তারপরে অ্যাডজয়েন্ট অফ দিস ম্যাট্রিক্স। কেন 1/11 হলো? কারণ ডিটারমিনেন্টটা তো নিচে আছে। সো এবার তুমি অ্যাডজয়েন্ট বার করো। অ্যাডজয়েন্ট কি করে বার করতে হয়? 2 × 2 ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করা 1 সেকেন্ডের কাজ। মানে ভেরি ইজি। 2 × 2 এর ম্যাট্রিক্সের মানে 2 × 2 যদি করো, শিখে নাও, কোনো কিছু করা ভাবার দরকার নেই। এই 4 আর 23 কে রিপ্লেস করে দেবে। এখানে 23, এখানে 4, আর এই যে 9 তার আগে জাস্ট মাইনাস পুট করে দেবে। ঠিক আছে, এবার 3 × 3 হলে কি করতে চলো দেখে নিই। অ্যাডজয়েন্ট এফে বের করাটা একটু শিখে নিই আমরা। ধরো এ ইকুয়ালস টু, ধরো এ ইকুয়ালস টু আমি এখানে লিখছি, এ ইকুয়ালস টু ধরো 1 2 3, হ্যাঁ 1 2 1, 0 2 3, ধরো এটা এ আছে, তাহলে এর অ্যাডজয়েন্ট হলে কি হবে একবার প্র্যাকটিস করে নিই। নর্মাল প্রসিডিওরে শিখে নিই একবার অ্যাডজয়েন্ট অফ এটা। দেখো, অ্যাডজয়েন্ট অফ ফাইন্ড করতে গেলে কি করতে হয়, তুমি এখানে একটা কিছু বসাবে, 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 এখানে একটা কিছু বসাবে। এই 9খানা জায়গাতেই তোমার কিছু না কিছু বসবে। এবার ফার্স্ট প্লেসমেন্টটায়, এই ফার্স্ট এডটায় কি বসবে? ফার্স্ট এডটায়, ফার্স্ট এডটার জন্য ক্যালকুলেট করছি। দেখো কি করে ক্যালকুলেট করছি। এই, হ্যাঁ, দেখো, মানে এই এ রো, এ কলাম বাদ দিয়ে জাস্ট কর্নার মাল্টিপ্লাই করো, এটা করো, এটা ইন্টু এটা। তার মানে কি 2 × 3, প্রথমে এই স্ট্রোকটা, তারপরে 2 × 1, তারপরে এই স্ট্রোকটা। ব্যাস ফলো করো। 2 3 যা 6, -2 দ্যাট ইজ 4। সো আমি এখানে 4 লিখবো। ঠিক আছে, তাহলে এবার 2 এর জন্য কি হবে বলো। নেক্সট চলো দেখি 2 এর জন্য করছি। সো এই রো এই কলাম বাদ, তাহলে 3 1 যা 3, -0, তাহলে কি হবে? -3 না +3? কেন? একদম ঠিক। দেখো, এবার তোমাকে বুঝতে হবে আমি যখন প্লেস করব, তখন তার পজিশন সাইনকে নিয়ে প্লেস করব। মানে কি? 1 হচ্ছে প্লাস, এর পরেরটা হচ্ছে মাইনাস, তারপরেরটা হচ্ছে প্লাস, তারপরেরটা মাইনাস, তারপরেরটা প্লাস, তারপরেরটা মাইনাস, তারপরেরটা প্লাস, তারপরেরটা মানে এইভাবে রিপিট হবে। যদি 4 × 4 হতো, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এরকম হতো। যদি 5 + 5 হতো, তাহলে এখানে আবার প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস। তাহলে যেরকম লাগবে সেরকম চ্যালেঞ্জ করতে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। সেটা ভাবলেও হয়। বা তুমি এইভাবে ভেবে নিতে পারো, প্রথমটা বাই ডিফল্ট পজিটিভ, তারপরটা নেগেটিভ, তারপরটা পজিটিভ। মানে তুমি 2 এর জন্য যখন ক্যালকুলেট করবে, যা রেজাল্ট হবে জাস্ট নেগেটিভ অফ সেটা। মানে কত হলো রেজাল্ট? 3 1 যা 3, -0। তার মানে কি 3 হচ্ছে, কিন্তু কিরকম 3? -3। সো একইভাবে নেক্সট সবটা ফিল আপ করবো না, জাস্ট এটা একটাই করবো। চলো 3 এরটা না, আমরা একটা র্যান্ডম নিচ্ছি, 0 এর জন্য ক্যালকুলেট করি চলো। বাকিগুলো তোমরা প্র্যাকটিস করবে। এটা বাদ। 2 1 যা 2, -6, সো -4 হচ্ছে না? এটা ইন্টু এটা, সবসময় স্ট্রোকটা মনে রাখবে, এটা ইন্টু এটা। সো 2 -6, দ্যাট ইজ হচ্ছে -4, কিন্তু পজিশনটা কি? প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। সো -4ই হবে এখানে, এখানে -4 বসবে। সো এইটা হচ্ছে তোমার অ্যাডজয়েন্ট হয়ে গেল। আচ্ছা, এটা অ্যাডজয়েন্ট হলো না অ্যাকচুয়ালি, একে তোমাকে ট্রান্সপোজ করতে হবে, তাই না?
মানে এই যে কোফ্যাক্টরগুলো যেরকম বেরোলো এর তুমি ট্রান্সপোজ করো, মানে এর ট্রান্সপোজ করলে তুমি অ্যাডজয়েন্টটা পাবে ফাইনালি। মানে আমি যদি এইটারটা ক্যালকুলেট করি, চলো এইটারটা ক্যালকুলেট করছি। 4 ইন্টু 4 এর জন্য কি হবে দেখি চলো। 4 এর জন্য হচ্ছে 23 প্লেস করে দিয়েছি। এই 9 এর জন্য কি হবে, -9 প্লেস করে দিয়েছি। এই 9 এর জন্য কি হবে, এটা বাদ, শুধু এটা পড়ে রয়েছে, সো এখানে -9ই হবে। তারপরে কি হবে, 4 প্লেস করে দিয়েছি। এবার এটা ট্রান্সপোজ করে দিলে কি হবে, -9 এখানে চলে যাবে, মানে সেম জিনিসই থাকবে আলটিমেটলি। সো এটা হচ্ছে আলটিমেট তোমার ইনভার্স ফাইন্ড হলো। সো 1/11 ইন্টু 23 -9 -9 4। যদি কারোর প্রবলেম হয় আমি একটু বলবো এটা একটু রিক্যাপচুলেট করে নাও, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আর ম্যাট্রিক্স ইনভার্সন খুব ইম্পর্টেন্ট কিন্তু। এইগুলো যদি না পারো তাহলে কিন্তু আলটিমেট এই নিউমেরিক্যালগুলো পারবেই না। আর যে কোনো কম্পিটিটিভ বেসড এক্সামে নিউমেরিক্যাল আসবেই, বাট নিউমেরিক্যাল বেশি লেন্দি দেবে না, কারণ দেখতেই পাচ্ছ যে কোনো নিউমেরিক্যাল যদি দুটো ফিচার থাকে তাহলে অনেক বড় হয়ে যাচ্ছে। কেন এগুলো বড় হয় তাহলে তুমি বলতেই পারো, তাহলে মেশিন লার্নিং এর কি সুবিধা। অ্যাকচুয়ালি মেশিন লার্নিং আমরা কি করছি, আমরা মেশিন কি করে সলভ করছে সেটা দেখছি। সবসময় মনে রাখবে মেশিন কি করে সলভ করে সেটা আমরা দেখছি। আমরা কিন্তু অ্যাকচুয়ালি এইগুলো করি না হাতে। এগুলো মেশিনের চিন্তা ভাবনা, মেশিন খুব ফাস্ট সলভ করতে পারে। তো যত বড়ই ক্যালকুলেশন হোক না কেন মেশিন 1 সেকেন্ডে করে দেবে। ঠিক আছে, তা আমরা সেটাকেই একটু প্র্যাকটিস করছি, তাই আমাদের টাইম লাগছে। তাই এগুলো কিন্তু কখনো ভাববে না ওরে বাবা কি প্রসেস, কি বাজে প্রসেস। মোটেই বাজে প্রসেস না, এগুলো অনেক ইজিয়ার প্রসেস। ঠিক আছে, তাহলে এই হলো এক্স ইন্টু এক্স ট্রান্সপোজের ইনভার্স একটা পার্ট। এবারে কি এক্স ইন্টু ওয়াই, এটার সাথে কাকে মাল্টিপ্লাই করতে হবে, এক্স ইন্টু ওয়াইকে মাল্টিপ্লাই করতে হবে। চলো তাহলে এক্স ইন্টু ওয়াই ফাইন্ড করি এবার। এক্স ইন্টু ওয়াই, সো এক্স ইকোয়ালস টু কী ছিল, 1 1 1 1 1 2 3 3। সো 1 1 1 1 1 2 3 3, এটা হচ্ছে এক্স। আর ওয়াই কি হবে, ওয়াই দেখি কি ছিল, ওয়াই কোথায় গেল, ওয়াই হচ্ছে, আচ্ছা ওয়াই আমি ড্র করিনি। ওয়াইটা দেখো 1 2 4 2, ওয়াই হচ্ছে 1 2 4 2, ওয়াই হচ্ছে 1 2 4 2। এটাকে এবার মাল্টিপ্লাই করব, করে বলো কি হবে, কেউ একজন করো। দেখো অনেকেই না ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের একটা কনফিউশন হয়, যেটা আমার খুব হতো ক্লাস 11 12-এ, যে এখানে কত বাই কত আছে। প্রথমে আগে রো, রো কটা আছে, একটা রো দুটো রো, তাহলে দুটো 2 ক্রস লিখলাম। কটা কলাম আছে, একটা দুটো তিনটে চারটে, তাহলে 2 ক্রস 4। সো এইটা হচ্ছে 2 ক্রস 4। আর এটা কত, কটা রো আছে, একটা দুটো তিনটে চারটে, এটা 4। আর কটা রো, আচ্ছা আমি লিখে দিলাম, আমি ভেরিফাই করছি, কেউ একজন আরেকজন সলভ করো। আমি একটু বলে নিই, এটা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে 4 × 1। এবার আমরা কি করব, এবার আমরা করব যে এই ফোর কেটে দেবো মনে মনে। তো এইটা সেম হতে হবে তবেই কিন্তু সলভ হবে। সো এই ফোর যদি সেম হয় তবেই আমি ক্যান্সেল আউট করবো, তবেই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন পসিবল। আর রেজাল্ট কি হবে, এই 2 × 1। 2 × 1 মানে দুটো রো একটা কলাম, তাই হয়েছে রেজাল্টে। দুটো রো, এই দুটো রো একটাই কলাম। ঠিক আছে, এবার এটাকে সলভ করব, কি করে সলভ করবে, রো, রো ওয়াইজ কলাম ওয়াইজ, তাই তো হয়। সো 1 × 1, 1 × 2, 1 × 4, 1 × 2, তাহলে 1 + 2 + 4 + 2, যেটার ভ্যালু কত হচ্ছে 9। সো এটা কোথায় বসবে, ফার্স্ট এলিমেন্টটায় বসবে। সেকেন্ডে কি হবে দেখো, ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলাম হয়ে গেল। এবার সেকেন্ড রো এর সাথে ফার্স্ট কলাম, কেন ফার্স্ট কলাম, একটাই তো কলাম, নট ফার্স্ট, ইট ইজ অনলি কলাম। সো তারপরটা কি হবে, 1 × 1 দ্যাট ইজ 1, 2 × 2 দ্যাট ইজ 4, 3 × 4 দ্যাট ইজ 12, 3 × 2 দ্যাট ইজ 6। সো সলভ করলে কত হচ্ছে, 6 + 12 22 23, ইয়েস, তাহলে এটাই হচ্ছে তার সেকেন্ডেরটা 23। সো আলটিমেটলি এক্স ইন্টু ওয়াই হলো 9 আর 23। ওকে, সো এবার আমি যেটা পেলাম আগের স্টেপটায়, দ্যাট ইজ এক্স ইন্টু এক্স ট্রান্সপোজের ইনভার্স। আর এই স্টেপে যেটা পেলাম এক্স ইন্টু ওয়াই, এই দুটোকে আরেকবার মাল্টিপ্লাই করতে হবে, করলে তুমি ফাইনাল ম্যাট্রিক্সটা পাবে। সো
এবার কি করব, এক্স ইন্টু এক্স ট্রান্সপোজ তার ইনভার্স যেটা আমরা পেলাম, আর এক্স ইন্টু ওয়াই যেটা রিসেন্ট সলভ করলাম, এটার দুটোর মাল্টিপ্লিকেশন। সো এটা কত ছিল, 1/11। ওকে, সো 1/11 আমি একদম বাইরে বার করে দিলাম। টার্মসগুলো কি ছিল, 23 মাইনাস নাইন মাইনাস নাইন ফোর, 23 মাইনাস নাইন মাইনাস নাইন ফোর, এটা হচ্ছে এইটা। আর এক্স ইন্টু ওয়াইটা কত হচ্ছে, নাইন আর 23, 9 আর 23। ওকে, সো নাও সলভ করো। এবার আবার সলভ করার সময় একই কনসেপ্ট ভাববে। এটা হচ্ছে 2 × 2, এটা হচ্ছে 2 × 1। সো এই টু সেম কেটে গেল, তাহলে রেজাল্ট কি হবে, রেজাল্ট আলটিমেটলি 2 × 1 হবে। 2 × 1 মানে দুটোরও একটা কলাম। ওকে, সো সলভ করো। 1/11টা বাইরেই থাক, এটা কিছু করার দরকার নেই। 1/11টা বাইরেই থাক, হ্যাঁ। তুমি জাস্ট এই আমাকে এই টার্মটা বলো, এই টার্মটা বলো, কি আসে। 126 নিচে 11। আরেকজনকে ভেরিফাই করো। আচ্ছা, জিরো, একটু জিরো দেখো, 26 বললে একটু ভেরিফাই করো। জিরো বলছে সবাই, আমি একটু দেখে নিই। 23, হ্যাঁ তার জন্য জিরোই হবে। হ্যাঁ, এবার 11 দিয়ে ডিভাইড, জিরো আর ওয়ান। সো দিস ইজ ইয়োর বিটা, this is your beta, right? 0 and 1 is your beta. Now tell me what is the value of beta naught and what is the value of beta 1, right? So ultimate equation কি হবে তাহলে, y equals to beta naught plus beta 1 into x, তাই তো ফর্মুলা ছিল। সো বিটা নটের জায়গায় জিরো পুট করো। সো বিটা নটের জায়গায় যদি জিরো পুট করো তাহলে ইট ইজ অপটিমাইজড রেজাল্ট না। জিরো প্লাস বিটা ওয়ানের জায়গায় ওয়ান, সো ওয়ান পুট করলে মানে অনলি এক্স, তাহলে জিরো প্লাস এক্স, তাহলে আলটিমেটলি কি হবে, ওয়াই ইকুয়ালস টু এক্স। সো দিস ইজ ইয়োর মডেল, বেস্ট মডেল অর অপটিমাইজড মডেল, নট বেস্ট মডেল বলবে, এটা অপটিমাইজড মডেল। আচ্ছা, দেখো এইটা 2 × 2 কি করে হলো, তাই তো। এক্স ইন্টু এক্স ট্রান্সপোজ, এই যে ইনভার্স, এই যে ম্যাট্রিক্সটা মানে দ্যাট ইজ এই পার্টটা অনলি, এই পার্টটা আমরা কি পেলাম, এই পার্টটা তো এইখানে পেয়েছিলাম 1/11 ইন্টু 23 মাইনাস নাইন মাইনাস নাইন আর ফোর, তাই তো। সো হ্যাঁ, এখানে কটা রো আছে গোনো, একটা রো, দুটো রো, দুটো রো, তাই টু লিখেছি প্রথমে। হ্যাঁ, তার জন্য 2 × 2 লিখেছি। এটা কেন লিখাচ্ছি, যাতে তোমাদের কনফিউশন না হয়, মানে কখন মাল্টিপ্লিকেশন হবে, কখন মাল্টিপ্লিকেশন হবে না। অ্যাকচুয়ালি হ্যাঁ, অ্যাকচুয়ালি মাল্টিপ্লিকেশন হওয়া উচিত, সবসময় উচিত। যদি কখনো মিসম্যাচ হয় তাহলে ভাববে তোমারই কিছু মিস্টেক হয়েছে। ওকে, তো এই ম্যাথটা এবার সলভ করতে হবে। এই ম্যাথটা তোমরা তোমরা কেউ ট্রাই করবে? একদম সলভ করে আমাকে লিনিয়ার রিগ্রেশন মডেল বলবে। আচ্ছা, আমি আগেরটা একবার একটু কনক্লুড করে দিই। সো এখানে y ইকুয়ালস টু x এর মিনিং কি? তাহলে হোয়াট এভার দ্য মডেলের ফর্মুলা বা মডেল দেখতে কেমন হবে তাহলে? মডেলের ফিগার আউটটা আমরা করে নিই একটু। পাসিং থ্রু দ্য অরিজিন, এক্স্যাক্টলি, passing through origin. So whatever the value of x, that will be the same in y. Whatever the value of x, that is same in y. This is your optimized result, not the best result. Remember, not best. Actually, optimized ই বলা উচিত। Best এর ওয়ার্ডটা এখানে বলাই উচিত না। Whatever the value of x, y. হ্যাঁ। So for the data set suggest, actually data set এইটাই সাজেস্ট করে।
চলো তাহলে এইটা সলভ করলে কি হবে বলো? একটু ট্রাই করো শেষমেশ অবধি। হুম। ওই মোবাইলে ক্যাসিও ক্যালকুলেটরটা আছে না, ওটা দিয়ে সলভ করে ফেলো। তোমাদের ক্যালকুলেটর অ্যালাউ করবে, চিন্তা করো না। অ্যালাউ মানে তোমাদের অন স্ক্রিন ক্যালকুলেটর। ও, বাড়ি যাচ্ছ? ও, আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমি স্টার্ট করছি সলিউশনটা কিছুটা বলে দিই, তাহলে আর একটু ক্লারিফিকেশন আসবে। তারপরে এটা অ্যাজ এ হোমওয়ার্ক হিসেবে তোমরা নিয়ে নেবে, বাড়িতে সলভ করবে, ঠিক আছে? একটু ক্যালকুলেটিভ হবে বাট করো। ঠিক আছে, তাহলে এই যে ডেটা সি, প্রবলেম নাম্বার টু, সেম ল্যাঙ্গুয়েজ, obtain a linear regression using the database given। ঠিক আছে, এবার এই রকম নিউমেরিক্যাল হলে মনে রাখবে বাই ডিফল্ট কখনোই আগের মেথড দিয়ে আর করবে না, সবসময় এই আজকে যেটা শিখালাম সেটা দিয়েই করবে। ডাইরেক্টলি এক্স ফাইন্ড করবে, তারপরে বিটা লিখবে, বিটা তো অলরেডি আমি এখানে লিখে দিয়েছি, বিটা ম্যাট্রিক্সটা। তারপরে ওয়াই ম্যাট্রিক্সও দেখতে পাচ্ছ, 10 5 7 হবে। তারপরে তিনটে লিখে জাস্ট ফর্মুলা অনুযায়ী সলভ করার ট্রাই করবে। ওকে, সো আমি এক্সটা একটু ড্র করে দিচ্ছি। আচ্ছা, এক্সটা তোমরা বলো কেউ একজন, দেখি। এক্সটাই তো ইম্পর্টেন্ট সব থেকে, এক্সটা বলো। কটা রো হবে আগে বলো। হুম, তাহলে ফার্স্টে হবে তিনটে ওয়ান, তাই তো? সেকেন্ড রোটাই 2 3 4, ভেরি গুড। তারপরে হুম, ওকে, দিস ইজ এক্স। এবারে এক্স এক্স ট্রান্সপোজ ফাইন্ড করবে, এক্স ট্রান্সপোজটা ফাইন্ড করবে। সো 1 1 1, এটা চলে আসবে হচ্ছে এইভাবে, 1 1 1। দেন 2 3 4 চলে আসবে হচ্ছে 2 3 4। তারপরে আছে 1 3 2, 1 3 2 চলে আসবে হচ্ছে 1 3 2। তারপরে 3 1 1, এটা চলে আসবে হচ্ছে 3 1 1। ওকে, দিস ইজ কল্ড এক্স ট্রান্সপোজ। এবার এক্স ইন্টু এক্স ট্রান্সপোজ করবে এই মাল্টিপ্লিকেশনটা, সামথিং, এটা হবে কত ক্রস কত? এটা হচ্ছে 4 × 3। ওকে, ইট ইজ 4 × 3 অ্যান্ড মাল্টিপ্লাইড বাই কত হবে? এটা হচ্ছে 3 × 4, 3 × 4। সো আলটিমেট যে রেজাল্টটা তুমি পাবে সেটা কি পাবে? সেটা হচ্ছে 4 × 4 পাবে, 4 × 4 ম্যাট্রিক্স পাবে। সো এবার এটার ইনভার্স করবে, যা পাবে এই এক্স ইন্টু এক্স ট্রান্সপোজ যা পেলে তার ইনভার্স করবে। সো এইখানে যা পাবে আর কি, এখানে যা পাবে তার ইনভার্স ফাইন্ড করবে। সো ইনভার্সও কিছু একটা 4 × 4ই সামথিং থাকবে। সো ইনভার্স কি হবে? ইনভার্স হোয়াট এভার পাওয়া যাবে 4 × 4। আর ইনভার্স বার করার ফর্মুলা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ দিস ম্যাট্রিক্স বাই ডিটারমিনেন্ট অফ দিস ম্যাট্রিক্স। এই অ্যাডজয়েন্ট আর ডিটারমিনেন্ট বের করার টেকনিকগুলো বা ইনভার্স ফাইন্ড করার টেকনিকটা একটু দেখে নেবে যদি ভুলে গিয়ে থাকো। ঠিক আছে, রিক্যাপচুলেট করে নেবে, যে কোনো একটা ইউটিউবের ভিডিও বা বই খাতা খুললে, 11 12 বই খাতা খুললেই পেয়ে যাবে। ওকে, সো দেন এক্স ইন্টু ওয়াই ফাইন্ড করবে। এক্স হচ্ছে কত ক্রস কত দেখি নিই আরেকবার। এক্স হচ্ছে 4 × 3, এক্স হচ্ছে 4 × 3। ওয়াই কত? ওয়াই হচ্ছে, আচ্ছা ওয়াই ম্যাট্রিক্স আমি এখন ড্র করিনি, ওয়াই ম্যাট্রিক্সটা একবার ড্র করি। ওয়াই সিম্পল অ্যাকচুয়ালি, 10 5 7। হুম, দিস ইজ 3 × 1। So that is 3 × 1। So 3 3 cancel out, that is ultimate result কি হবে? 4 × 1 এর। 4 × 1 মানে চারটে রো, 1 2 3 4, চারটে 4 × 1। ওকে, সো দিস ইজ ইয়োর এক্স ইন্টু ওয়াই। সো এর পরের স্টেপটা কি করবে? এর পরের স্টেপটা করবে এক্স ইন্টু এক্স ট্রান্সপোজ করে যা ইনভার্সটা তুমি পেলে ইন্টু এক্স ইন্টু ওয়াই যেটা করে পাচ্ছ, তাহলে এই দুটোকে আরেকবার মাল্টিপ্লাই করতে হবে। সো দিস ইজ 4 × 4, x into x transpose এর inverse 4 × 4। Okay, so this is your 4 × 4 matrix multiplied by, so ultimately কি হচ্ছে 4 × 1। Okay, so this is 4 × 1, 4 × 1। so ultimate result কি হবে? 4 4 cancel out হয়, ultimately 4 × 1ই থাকবে, 4 × 1ই থাকবে। এবার দেখে নাও এই 4 × 1 যেটা বেরোবে সেটা হচ্ছে বিটা ম্যাট্রিক্স।
সো বিটা ম্যাট্রিক্স তুমি যে ইনিশিয়ালি ড্র করেছিলে বা আমি এখানে ড্র করেছিলাম, সেটা কি 4+1 ছিল? হ্যাঁ, সেটাও 4+1ই ছিল। সো এই বিটা ম্যাট্রিক্সে ফার্স্ট এলিমেন্ট হচ্ছে বিটা নট। তাহলে এইভাবে করে আমি যে ফার্স্ট এলিমেন্টটা এখানে পাবো সেটা হচ্ছে বিটা নট, সেকেন্ড যে এলিমেন্ট পাবো সেটা হচ্ছে বিটা ওয়ান, থার্ড যে এলিমেন্ট বিটা টু, ফোর্থ যে এলিমেন্ট বিটা ফোর, এই বিটা থ্রি। সো এই এলিমেন্টসগুলো ফাইন্ড করার পরে আমি লিখতে পারবো লিনিয়ার রিগ্রেশন মডেল ওয়াই ইকুয়ালস টু বিটা নট প্লাস বিটা ওয়ান এক্স ওয়ান প্লাস বিটা টু এক্স টু প্লাস বিটা থ্রি এক্স থ্রি। ব্যাস, দ্যাটস অল। সো এরকম ফাইন্ড করতে পারলে তোমার কাজ শেষ। এবার এই রকম মডেলকে সলভ করে রিয়েল লাইফ প্রবলেম যেগুলো আছে, যেগুলো আমরা বলেছিলাম যে ওই সুগার লেভেল, ব্লাড প্রেশার লেভেল, হেলথ স্কোর বা স্কোর প্রেডিকশন বা কারো কোনো স্টুডেন্টের মার্কস প্রেডিকশন, এই সমস্ত যে প্রবলেমগুলো আমরা ডিসকাস করেছিলাম এর আগে, সেগুলোকে সলভ করবে। একটু স্লাইট ডিফারেন্স রেজাল্ট পাবে, বাট যেটা পাবে সেটাই কারেক্ট। মনে রাখবে আগের মেথড দিয়ে যেটা করেছো সেটা নয়, অ্যাকচুয়ালি এইবার যে মেথডটা শিখলে এটা মোর কারেক্ট অ্যাজ পার এনি অ্যাকাডেমিক এক্সাম, মানে তোমার গেট বলো বা যে কোনো এক্সামের পারপাসে বলো, এইটাই হচ্ছে প্রসেস। আগের অনুযায়ী কেউ আর করে না, ঠিক আছে? আর এরপরে আমরা শিখবো গ্রেডিয়েন্ট ডিসেন্ট, ওটাও আরেকটা মেথড আছে। গ্রেডিয়েন্ট ডিসেন্টে আরেকটু অ্যাপ্রক্সিমেট করা হয়, করে আরেকটু ফাইন আনসার আনা হয়, ঠিক আছে? তাহলে এই হচ্ছে কনসেপ্ট। তাহলে এবার আমি গ্রেডিয়েন্ট ডিসেন্টের প্রবলেম কোথায় দিয়েছিলাম আগের দিন? ও, ও আচ্ছা, হোমওয়ার্কে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ আমরা ডিসকাস করব, হোমওয়ার্ক ডিসকাস করব। তার আগে একটা জিনিস আমি তোমাদের জিজ্ঞাসা করছি, বলো তো দেখি, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ, এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, এই জন্য বলছি, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ বিটা নট ইকুয়ালস টু জিরো ইন লেলার মডেল? বলো, এনিওয়ান? দেখো, যে কোনো উম, মানে মডেল, যদি আউটপুট প্রপোর্শনাল টু ইনপুট হয়, সেই মডেলকে কি মডেল বলে জানো? আর যখন আউটপুট নট প্রপোর্শনাল টু ইনপুট হয়, তখন সেই মডেলকে কি বলে? এগুলো কিন্তু কোনো ডিজায়ারনেস নয়, এই যে তুমি বলছো না হোপ করছি, এটা অ্যাকচুয়ালি হোপিং কনসেপ্ট নয়। আউটপুট প্রপোর্শনাল টু ইনপুট হয় যদি বিটা নট ইকুয়ালস টু জিরো হয়। কেন? আমরা জানি ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি ইকুয়েশনে যদি সি জিরো, হ্যাঁ, তাহলে y equals to mx এর মিনিং কি? y equals to mx meaning y proportional to x. So y means এখানে আউটপুট, x means ইনপুট, দ্যাট মিন্স আউটপুট প্রপোর্শনাল টু ইনপুট। তাহলে কোনো মডেলের যদি এরকম হয় আউটপুট প্রপোর্শনাল টু ইনপুট, এই মডেলকে কি বলে? আর যদি যে মডেলে আউটপুট নট ইকুয়ালস টু ইনপুট, এই মডেলকে কি বলে? আচ্ছা, এটা আমরা জানবো একটু বাদেই। আর এইটা জেনারেলি 99% রিয়েল লাইফ প্রবলেমে এটাই হয়। আর 1% প্রবলেমে, কি আরও কম, 99.9 ধরে নাও, আর 0.1% প্রবলেমে আউটপুট প্রপোর্শনাল টু ইনপুট হয়। যেই প্রবলেমটা আমরা এখানে নিলাম, এই যে এক্সাম্পলটা নিলাম এইমাত্র, এই আগের আগের ম্যাথটা, মানে দ্যাট ইজ প্রবলেম নাম্বার ওয়ান আজকের, সেই ম্যাথটায় দেখবে ওয়াই ইকস টু এই এম এক্স এসছে, মানে সি এর পার্টটা জিরো এসছে, সি জিরো মানে বিটা নট, অ্যাকচুয়ালি বিটা নটের ভ্যালু জিরো এসছে। তার মানে কি আউটপুট প্রপোর্শনাল টু ইনপুট। সো আউটপুট প্রপোর্শনাল টু ইনপুট, এটা একটা থিওরিটিক্যালি পসিবল, প্র্যাকটিক্যালি কখনোই পসিবল না। তাই ঠিক আছে, পসিবল হোক চাই না হোক, আমাদের জানতে হবে ইফ এনি মডেল অর ইফ এনি সিস্টেম gives or produces a simple model that is output proportional to input, then this model is called, সেই মডেলকে মনে রাখবে, বলে হচ্ছে সিমপ্লেক্স আইডিয়াল মডেল। সিমপ্লেক্স আইডিয়াল মডেল,
এই টার্মটা মনে রাখবে। আউটপুট প্রপোর্শনাল টু ইনপুট যদি হয় তাকে তাকে বলে সিমপ্লেক্স আইডিয়াল মডেল। আর এটাকে তাহলে কি বলবে? এটাকে বলবে হচ্ছে নন সিমপ্লেক্স, কমপ্লেক্স বলবে না কিন্তু, কমপ্লেক্স আলাদা জিনিস। নন সিমপ্লেক্স মডেল, তখন আইডিয়াল ওয়ার্ডটাও থাকবে না আর নন ওয়ার্ডটা অ্যাড হয়ে যাবে। সিমপ্লেক্স আইডিয়াল মডেল আর নন সিমপ্লেক্স মডেল। এবার অনেকেই বলে দেবে কমপ্লেক্স মডেল এটা। সিমপ্লেক্স মডেল, কমপ্লেক্স মডেল ভাববে এটাই। বাট কমপ্লেক্স মডেল এটা নয়। কমপ্লেক্স মডেল অলরেডি আমরা জানি। কমপ্লেক্স মডেলে কি হয় বলো? প্রথম দিকে পড়ে এসেছিলাম। বলো কেউ একজন, হোয়াট ইজ কমপ্লেক্স মডেল? হ্যাঁ, কমপ্লেক্স মডেলের কি হয়? জিরো এরার হয় আর লো প্রেডিকশন পাওয়ার হয়, মনে রাখবে। এগুলো কিন্তু অলরেডি আমরা পড়েছি, এগুলোই কিন্তু দিয়ে কোশ্চেন আসে। আমি আরেকবার একটু বলে দিচ্ছি কমপ্লেক্স মডেল কখন হয়। কমপ্লেক্স মডেল জেনারেলি তখনই হয় যখন কোনো একটা মডেল ওভারফিট করে যায়। এতগুলো ডেটা পয়েন্ট রয়েছে, সো আমি একটা মডেল ড্র করছি, যেই মডেলটা প্রত্যেকটা ডেটা পয়েন্টের মধ্যে দিয়ে পাস করবে। So this is a complex model, but this model have zero error. Why zero error? Because এই যে লাইনটা, এই লাইনটাই হচ্ছে আমার মডেল, যেটা প্রত্যেকটা ডেটা পয়েন্টের মধ্যে দিয়ে পাস করেছে। তার মানে কি, প্রত্যেকটা ডেটা পয়েন্টকে স্যাটিসফাই করতে করতেই গেছে। সো এরার ইজ জিরো। বাট আমি যদি মনে করি একটা স্ট্রেট লাইন আঁকবো এর ভিতর দিয়ে এরকম, তাহলে এর প্রচুর এরার আছে। ওয়াই এরার? বিকজ এই পয়েন্ট, এই যে করেসপন্ডিং এক্স, এই যে করেসপন্ডিং এক্স, এই এক্স এর জন্য আমি, আমার মডেল এই ভ্যালুটা দিচ্ছে, বাট অ্যাকচুয়ালি ভ্যালুটা হচ্ছে এটা। আবার করেসপন্ডিং দিস এক্স, আওয়ার মডেল এই ভ্যালুটা দিচ্ছে, বাট অ্যাকচুয়ালি ভ্যালু হচ্ছে এটা। আর এখানে মিলে গেছে, এখানে আমাদের মডেল দিচ্ছে এই ভ্যালুটা বা এই ভ্যালুটা, কিন্তু অ্যাকচুয়ালি ভ্যালু হচ্ছে কম তার থেকে। সো অ্যাকচুয়ালি দিস মডেল ইজ সিম্পল মডেল, দিস ইজ এ সিমপ্লেক্স মডেল, বাট সিমপ্লেক্স মডেল বাট হাই এরার। আর এই যে রেড কালারটা, এটা হচ্ছে কি কমপ্লেক্স মডেল বাট লো, সরি, জিরো এরার, নট লো, ইট ইজ জিরো এরার। লো এরার আর জিরো এরার মধ্যে ডিফারেন্স আছে। জিরো এরার, বাট তাহলে বলতে পারো জিরো এরার তো ভালো, কিন্তু প্রবলেম কোথায়? লোয়েস্ট প্রেডিকশন পাওয়ার। হ্যাঁ, লোয়েস্ট বা লো প্রেডিকশন পাওয়ার। আর এটার হচ্ছে হাই প্রেডিকশন পাওয়ার। ঠিক আছে, হাই প্রেডিকশন পাওয়ার লিখে নাও, হাই প্রেডিকশন পাওয়ার। সো কমপ্লেক্স মডেলের প্রবলেম হচ্ছে ওটাই, ওভারফিট করে যায়। কমপ্লেক্স মডেল অ্যাকচুয়ালি ওভারফিট করে, ওভারফিট করে যায়। ওকে। সিম্পল মডেল যেটা করে না, কিন্তু সিম্পল মডেল প্রবলেম কি, সিম্পল মডেলের হচ্ছে এরার অনেক বেশি থাকে। আমাদের অপটিমাইজেশন প্রসেস দিয়ে কি করতে হয়, সেই এরারকেই মিনিমাইজ করতে হয়। আর অপটিমাইজেশন প্রসেসের যে নিউমেরিক্যালটা ব্যাকগ্রাউন্ডে চলে, সেটাই হচ্ছে ম্যাট্রিক্স, যেটা আমরা এখন করলাম। ম্যাট্রিক্স ফর্মুলেশন অফ লিনিয়ার রিগ্রেশন মডেল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কনসেপ্ট। আচ্ছা, গ্রেডিয়েন্ট ডিসেন্ট করার আগে আমি একটু হোমওয়ার্কটা খুলছি। ম্যাথমেটিক্স পার্টগুলো তোমরা বাড়িতে এই মেথড দিয়ে করবে, আমি আজকে করব না। শুধু থিওরি পার্ট যেগুলো আছে সেগুলো আমরা সলভ করব। আচ্ছা, আজকে ডে 5 ফর ব্যাচ নাম্বার 1। ঠিক আছে, আমার দেখো এখানে দুটো ব্যাচ লেখা দেখতে পাবে, ব্যাচ নাম্বার 1, ব্যাচ নাম্বার 2। ব্যাচ নাম্বার 1 এর জন্য ডে 5, কিন্তু ব্যাচ নাম্বার 2 এর জন্য ডে 4। কিন্তু এরপর থেকে মোটামুটি আমি একটা দিনই করব, যতদিন না এক্সাম শেষ হয়। আচ্ছা, এক্সামের টাইমটাতে আমি এক্সট্রা ক্লাস আগে পরে নিয়ে ম্যানেজ করব। ঠিক আছে, কিন্তু এক্সামের টাইমটা অফ থাকবে ক্লাস, কারণ সেই টাইমটায় তোমাদেরও প্রবলেম, আমারও প্রবলেম, কারণ আমাদেরও মানডে করে খুলে যাচ্ছে, তখন মানডে করে যেতে হবে। তাই মানডের ক্লাসটা যেটা তোমাদের গিয়ে ব্যাচ নাম্বার 2 এর হয়, সেটা ব্যাচ নাম্বার 1 এর সাথেই মার্চ করে হবে। ঠিক আছে? আর হচ্ছে গিয়ে আম এই ক্লাস টাইমটা,
হ্যাঁ, সিটিটা তোমাদের বৃহস্পতিবার থেকেই শুরু, তাই তো? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। তাহলে পরের উইকে আমি টিউসডে পড়াবো। ঠিক আছে? পরের উইকে টিউসডে পড়াবো। আর সিটিটা শেষ হয়ে যাওয়ার পরের সপ্তাহটা পড়াতে পারো। আমি একটু ক্যালেন্ডার খুলি, দাঁড়াও। ১ মিনিট একটু হোল্ড করো। আমি একটু ক্যালেন্ডার খুলি। তোমাদের সিটি হচ্ছে ৬ তারিখ থেকে। ঠিক আছে? তাহলে আমি উম ৪ তারিখ ৬ থেকে ৮ তারিখের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। তাহলে ৪ তারিখ পড়াবো। তারপরে হচ্ছে এখানে ১৩ তারিখ পড়াবো। ব্যাস। আচ্ছা, না ১৩ তারিখ ব্যাস নয়। ১৩ তারিখ পড়াবো, তারপরে ২০ তারিখ পড়াবো। হুম। এই হচ্ছে ২০ তারিখের পরে তোমাদের সেমিস্টার এক্সাম স্টার্ট হচ্ছে ২৪ থেকে। এই উইকটা পুরো বন্ধ থাকবে। তারপরে এই উইকটাও বন্ধ থাকবে। তারপরে দেখবো আমরা শিডিউলটা পাই আগে, তারপরে আমরা রিঅ্যারেঞ্জ করে নেবো এই জায়গাটা। মোটামুটি আমাদের ক্লাস যেটা হবে, হ্যাঁ 24 থেকেই হবে। কনফার্ম এটা। 24 থেকে 12 জুলাইয়ের মধ্যে সবার শেষ হবে। এই যে 24 থেকে, না ল্যাবটা তারপরে 12 এর পরে হবে। ল্যাব হবে হচ্ছে 15 থেকে এই 20 র মধ্যে। এই উইকটায় ল্যাব হবে। মানে যার যা ক্লাস শিডিউল সেই ক্লাস শিডিউলে ল্যাব হবে। আর হ্যাঁ, যার যেটা আছে ক্লাস শিডিউল অনুযায়ী সেটাই হবে। আর 24 থেকে রিটেন এক্সাম স্টার্ট, 12 জুলাই শেষ। তোমাদের মোস্ট প্রবাবলি আমি যে শিডিউল দেখছিলাম, ড্রাফট শিডিউল রেডি হয়েছে। তোমাদের বোধহয় এই ৭ তারিখ না সরি ৯ তারিখের মধ্যে সবার শেষ। মানে কোনো ইয়ারই ৯ তারিখের পরে যায়নি। হ্যাঁ, সব মিলিয়েই বলছি। পুরো গোটা বিটেকেরই ৯ তারিখের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। ৯ তারিখই বোধহয় লাস্ট। তারপরে তোমরা, হ্যাঁ 24 থেকে এক্সাম হবে কনফার্ম। যাই হোক, তোমরা ছাড়ো, আমি এই ব্যাচের কথাটা বলছি। আজকের পরে ফোর্থ ক্লাস হবে। ফোর্থের পরে 13তে ক্লাস হবে। না সরি, ফোর্থে ক্লাস হবে, হ্যাঁ। ফোর্থের পরে 13তে ক্লাস হবে। 13th পরে 20তে ক্লাস হবে। ব্যাস। তাহলে এই অবধি হোক, তারপরে আমরা শিডিউল পেয়ে যাব, তারপরে আবার আমরা প্ল্যান করব। ওকে। সো হোমওয়ার্কটা খুলছি, আমি আগে ব্যাচ নাম্বার 1-এরই হোমওয়ার্কটা দেখছি। ডে 4 হোমওয়ার্ক। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ টাইপ অফ রিগ্রেশন অ্যালগরিদম? যারা ব্যাচ 1-এ আছো তারাও দেখে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। আর যারা ব্যাচ 2-এ আছো বলো কি করেছো। আচ্ছা, ১ মিনিট দাঁড়াও, ১ মিনিট দাঁড়াও, ১ মিনিট। হ্যাঁ, দেখো। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ টাইপ অফ রিগ্রেশন অ্যালগরিদম? রিগ্রেশন নয় কোনটা বলেছে? দেখো, রিগ্রেশন নয় বলেছে এখানে। কে মিনস ক্লাস্টারিংটা কিন্তু আহ, তোমার রিগ্রেশন হতে পারে, ক্লাসিফিকেশন প্রবলেমের মধ্যেও থাকতে পারে। ঠিক আছে? কে মিনস ক্লাস্টারিং পরে জানবে এটা। দুটোই হতে পারে। ঠিক আছে? তাই কনফার্মলি বলা যায় না। ডিসিশন ট্রিও তাই। লজিস্টিক রিগ্রেশন মেইনলি হচ্ছে ক্লাসিফিকেশন প্রবলেম, নট রিগ্রেশন প্রবলেম। নামের মধ্যে, হ্যাঁ, নামের মধ্যে রিগ্রেশন থাকলেই যে রিগ্রেশন হবে এরকম কোনো ব্যাপার না। এই জায়গাটা অনেকে ভুল করে। লজিস্টিক রিগ্রেশন বেসিক্যালি ক্লাসিফিকেশন প্রবলেম। আর লিনিয়ার রিগ্রেশন বেসিক্যালি রিগ্রেশন প্রবলেম। তাহলে ভালো করে মাথায় ঢুকে নাও, লিনিয়ার রিগ্রেশন হচ্ছে রিগ্রেশন প্রবলেম, লজিস্টিক রিগ্রেশন হচ্ছে ক্লাসিফিকেশন প্রবলেম। ডিসিশন ট্রি, কে মিনস ক্লাস্টারিং এগুলো সবই রিগ্রেশন ক্লাসিফিকেশন দুটোই হতে পারে। ঠিক আছে? ওকে। সো নেক্সট সেকেন্ড প্রবলেম। তাহলে আনসার হবে বি। ফার্স্টের আনসার বি। ঠিক আছে? মুখেই বলছি, লিখছি না। ইন, হ্যাঁ, রিগ্রেশন ইউজ হচ্ছে ঠিকই বলেছো। আমরা প্রবাবিলিস্টিক রিগ্রেশন ইউজ করি। বাট আল্টিমেটলি আমরা কি করছি আউটপুট হিসেবে? আউটপুটটা কিন্তু ক্লাসিফিকেশন, হ্যাঁ, ক্লাসই পাচ্ছি না, ক্লাসিফিকেশনই পাচ্ছি। অপশনের উপর বেস করে আমরা বেস্ট অ্যান্সার লজিস্টিক রিগ্রেশনই হবে এখানে। ইন লিনিয়ার রিগ্রেশন হুইচ মেথড ইজ কমনলি ইউজ টু ফাইন্ড দ্য বেস্ট ফিটিং লাইন? হ্যাঁ,
হ্যাঁ, এটা আমি আগের দিনকে একটু বলেই দিয়েছিলাম যে গ্রেডিয়েন্ট ডিসেন্টের পরে করবো, বুঝতেই পেরেছিলেন। বাকি অ্যালগরিদম গুলো অ্যাকচুয়ালি বেস্ট ফিটিং লাইনের জন্য, মানে দ্যাট ইজ লিনিয়ার রিগ্রেশনের জন্য ইউজ হয় না। দেখো, বেস্ট ফিটিং লাইন মানে লিনিয়ার রিগ্রেশন অ্যাকচুয়ালি, তাই না? বেস্ট ফিটিং লাইন মানে লিনিয়ার রিগ্রেশন। ওকে, সো হোয়াট ইজ দ্য পারপাস অফ আর স্কোয়ার্ড ভ্যালু ইন রিগ্রেশন অ্যানালিসিস? কি করেছো? আচ্ছা, আর কেউ কিছু করেছো? অন্য অন্য কিছু কেউ করেছো? হোয়াট ইজ দ্য পারপাস অফ আর স্কোয়ার্ড ভ্যালু? অ্যাকচুয়ালি আর স্কোয়ার জিনিসটা কি একটু জেনে রাখো। আর স্কোয়ার হচ্ছে ইভ্যালুয়েট করার জন্য, ঠিক আছে? এবার কোনো একটা মডেলকে আমরা দেখবো, এগুলো আর স্কোয়ার ভ্যালু দিয়ে ম্যাথমেটিক্স করবো, সবটাই করবো আমরা, ফাইন্ড করবো পরে পরে। জাস্ট একটু টেকনিকগুলো, নামগুলো শুনে রাখো প্রথমে, তাহলে সুবিধা হয়। পারপাস অফ আর স্কোয়ার ভ্যালু, ফার্স্ট অপশনগুলো কি আছে দেখি, কারণ এই অপশনগুলো খুব কাছাকাছি থাকে আর কি। যখনই কোনো কম্পিটিটিভ বেসড এক্সাম দিতে যাবে না, তখনই দেখবে এমসিকিউ এর আনসারগুলো খুব কাছাকাছি থাকে, খুব ভালো করে পড়েই তোমাকে চয়েস করতে হবে। একটু একটুর জন্য ভুল হয়ে যায় অনেক সময়। আচ্ছা, এতে দাও কি রয়েছে? টু মেজার দ্য নাম্বার অফ ফিচার্স ইন দ্য মডেল, এটা মোটেই করি না। কতগুলো ফিচার থাকে একটা মডেলে সেটা তো আমরা দেখলেই বুঝতে পারি না, কতগুলো এক্স রয়েছে। ফিচার মানে এই যে আগে যে ম্যাথমেটিক্সটা আমরা করলাম, এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এরকম করে করে, তাহলে এগুলোই ফিচার। তাহলে আলটিমেটলি নাম্বার অফ ফিচার এটা হবে না, এ ক্রস এ হবে না। বি কি বলছে? টু ইন্ডিকেট দ্য অ্যাকিউরেসি অফ দ্য ক্লাসিফিকেশন, টু ইন্ডিকেট দ্য অ্যাকিউরেসি অফ দ্য ক্লাসিফিকেশন, টু সাম এক্সটেন্ট এটাও কিন্তু হচ্ছে, কিন্তু দেখতে হবে আরো কোনো বেটার অপশন আছে কিনা। যদি বেটার থাকে তাহলে সেটাই কারেক্ট আনসার। এগুলো সব এমসিকিউ, এমএসকিউ নয়, ঠিক আছে? টু ইন্ডিকেট দ্য অ্যাকিউরেসি অফ ক্লাসিফিকেশন, এটা টু সাম এক্সটেন্ট কিন্তু হচ্ছে। আমরা ক্লাসিফিকেশন প্রবলেমের অ্যাকিউরেসি চেক করছি আলটিমেটলি, তাই তো? এটা টু সাম এক্সটেন্ট হচ্ছে। এবার সিতে দেখছি, টু অ্যাসেস দ্য প্রপোর্শন অফ দ্য ভেরিয়েন্স ইন দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দ্যাট ইজ প্রেডিক্টেবল ফ্রম ফ্রম, আচ্ছা একটু আছে বোধহয় ডান দিকে, ফ্রম, হ্যাঁ একটু কমিয়ে, ফ্রম দ্য ইনপুট ভেরিয়েবলস। আবার পড়ি, টু অ্যাসেস দ্য প্রপোর্শন অফ দ্য ভেরিয়েন্স ইন দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে কোনগুলো? ওয়াই, ভেরি গুড। দ্যাট ইজ প্রেডিক্টেবল ফ্রম দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। হুম, ঠিক এটাই হচ্ছে কারেক্ট। অ্যাকচুয়ালি আর স্কোয়ারের ডেফিনেশনই এটা। আর স্কোয়ার, হুম, খুব ইম্পর্টেন্ট লাইন, এটা নোট করো। আর স্কোয়ার অ্যাকচুয়ালি এই কাজটাই করে। আর স্কোয়ার ইজ ইউজ টু, লিখেও নিতে পারো, আর স্কোয়ার ইজ ইউজ টু অ্যাসেস দ্য প্রপোর্শন অফ দ্য ভেরিয়েন্স ইন দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দ্যাট ইজ প্রেডিক্টেবল ফ্রম দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। আমি একটু বুঝিয়ে দিচ্ছি, অনেকেই হয়তো বুঝতে পারোনি এটা। দেখো, না না না, এই এস মানে হচ্ছে ভেরিয়েবলস, মানে যদি কখনো এরকম এস দেখতে পাও, এর মিনিংটা হচ্ছে ভেরিয়েবল হতে পারে, ভেরিয়েবলসও হতে পারে, এর জন্য এস দেয়। না না, অতটা ওই আমাদের ইউনিভার্সিটির মতন নাকি? কোশ্চেনের মধ্যে এবিসিডির মধ্যে ওয়াই এন লেখা লেখা হয়ে প্রিন্ট হয়েছে কোশ্চেন। হুম, হুম, ওগুলো সব টাইপিং মিস্টেক, মানে যে আর কি কপি পেস্ট করেছে বুইস থেকে, সে ওই এন ওয়াই শুদ্ধ কপি পেস্ট করে দিয়েছে। যাই হোক, তাহলে এটা একটু বলি আমি। দেখো, তোমাকে জানতে হবে হোয়াট ইজ ভেরিয়েন্স। ভেরিয়েন্স মানে আমি একটু বলি, এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট। ধরো, y ইকুয়ালস টু এম ওয়ান এক্স ওয়ান প্লাস এম টু এক্স টু প্লাস সি। দেখো সিম্পল, ধরো দুটো ফিচার তিনটে আননোন, দুটো ফিচার তিনটে আননোন, তাই তো? যতগুলো ফিচার থাকে তার থেকে প্লাস ওয়ান আননোন হয়। কি করে বুঝছো যে এক্স ওয়ান এক্স টু এগুলো হচ্ছে ফিচার? আচ্ছা, এবার ফিচার, হ্যাঁ ওগুলো হচ্ছে ফাইন্ডিংস আলটিমেটলি। তাহলে এবার একটা কথা এখানে জিজ্ঞাসা করছি আমি, যে এখানে ভেরিয়েন্স বলতে কি বুঝি আমরা?
অ্যাকচুয়ালি ভেরিয়েন্স অফ হোয়াট? ভেরিয়েন্স অফ দ্য মডেল, ভেরিয়েন্স অফ দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ভেরিয়েন্স কার হয়? ভেরিয়েন্স হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের হয়। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে আউটপুট ভেরিয়েবল, ঠিক আছে? আউটপুট ভেরিয়েবলকেই বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মাইন্ড ইট। সো ভেরিয়েন্স ইন আউটপুট, কি লাইনটা দিয়েছিল এক্স্যাক্টলি? ভেরিয়েন্স ইন দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দ্যাট ইজ প্রেডিক্টেবল, যেটা বার করি আমরা। আমরা কি করি? ওয়াইটাকে প্রেডিক্ট করি না? ফ্রম দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস থেকে ফাইন্ড করি। আর আর স্কোয়ার হচ্ছে সেটাই অ্যাসেস করে যে ভেরিয়েন্সটা কতটা প্রপোর্শন। ভেরিয়েন্স প্রপোর্শন মানে কি? ভেরিয়েন্স প্রপোর্শন মানে হচ্ছে, ধরো আমি, উম, তোমরা একটা জিনিস জানবে, এর আগে জানতে হবে রেসিডুয়াল মানে কি। রেসিডুয়াল মানে একটু বলে দিই আগে। ধরো আমাদের কোনো একটা মডেল, যখন x1 x2 এর ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু ওয়াই এ আর ওয়াই পি, ধরো এরকম একটা ডেটা সেট রেডি করছি। হোয়াট এভার দ্য এক্স ওয়ান এক্স টু, আমি জানি না, জানার দরকারও নেই। সাপোজ অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 1.5, বাট আমাদের মডেল প্রেডিক্ট করেছে হচ্ছে 1.4। অ্যাকচুয়াল ভ্যালু ধরো 1.8, আমাদের মডেল প্রেডিক্ট করেছে 1.72। অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে ধরো 1.6, আমার মডেল প্রেডিক্ট করেছে 1.51। অ্যাকচুয়াল ভ্যালু ধরো হচ্ছে 1.5, আমাদের মডেল প্রেডিক্ট করেছে 1.52। সো এই প্রত্যেকটারই একটা একটা করে রেসিডুয়াল আছে। হোয়াট ইজ রেসিডুয়াল? রেসিডুয়াল মানে দ্য ডিফারেন্স বিটুইন অ্যাকচুয়াল অ্যান্ড প্রেডিক্টেড ভ্যালু। হ্যাঁ, 1.5 মাইনাস 1.4 দ্যাট ইজ 0.1 রেসিডুয়াল। এটা হচ্ছে 0.12, 12 না সরি, 0.08। এইটা হচ্ছে 0.09, এটা হচ্ছে 0.02। এগুলো হচ্ছে রেসিডুয়াল। তাহলে এই রেসিডুয়ালকে আমি যদি প্লট করি, তাহলে কি বলছে? যদি আর স্কোয়ারড ভ্যালু যদি হাই হয়, আর স্কোয়ার ভ্যালু যদি বেশি হাই হয়, তাহলে এই রেসিডুয়ালগুলো, হ্যাঁ, এই রেসিডুয়ালগুলো যে ভেরিয়েন্স তৈরি করবে। হোয়াট ইজ ভেরিয়েন্স? হ্যাঁ, মানে তার ফর্মুলাটা কি? ভেরিয়েন্সের ফর্মুলা বলো। হুম, একদম ঠিক। এক্স আই মাইনাস এক্স বার হোল স্কয়ার রুট, এর রুট। এটা হচ্ছে ভেরিয়েন্স। তাহলে এই ভেরিয়েন্সের সাথে প্রপোর্শনাল, মানে আমার কতটা উম, ভালো হবে। একটু মনে করো, একটু বোঝার চেষ্টা করো। যদি রেসিডুয়াল বেশি হয়, রেসিডুয়ালের ভ্যালু যদি বেশি হয়, তাহলে কি হবে? তাহলে ভেরিয়েন্সের ভ্যালু কি হবে? বেশি না কম হবে? যদি রেসিডুয়ালের ভ্যালু বাড়ে, ধরো 0.1 রয়েছে কোনো একটা অন্য কোনো মডেলে, এটা 0.2 হলো, মানে যদি রেসিডুয়াল, হ্যাঁ, ভেরিয়েন্সের ভ্যালুও বাড়বে। হ্যাঁ, এবার ভেরিয়েন্স, হ্যাঁ, তাহলে ভেরিয়েন্স যদি বাড়ে, তাহলে কি মডেলটা ভালো? তাহলে ভেরিয়েন্স যত কম হবে তত মডেল ভালো হবে, ঠিক আছে? আর আর স্কোয়ার কি অ্যাসেস করে? আর স্কোয়ার ওই জিনিসটাই অ্যাসেস করে, ভেরিয়েন্সটা কিভাবে রয়েছে, মানে ভেরিয়েন্সের ডিস্ট্রিবিউশন অ্যাসেস করে। কি অ্যাসেস করে? ভেরিয়েন্সের ডিস্ট্রিবিউশন, মাইন্ড ইট। সো ডিস্ট্রিবিউশন অফ ভেরিয়েন্স অ্যাসেসড বাই আর স্কোয়ার। মানে এবার ভেরিয়েন্সকে যদি আমি প্লট করি কোনো একটা গ্রাফিক্যালি, তাহলে তার নেচারটা কি হবে? জেনারেলি ভেরিয়েন্সের নেচার কি হয় জানো? ভেরিয়েন্সের নেচার এরকম হয়, নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ ফলো করে। ভেরিয়েন্স সবসময় নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ ফলো করে। হ্যাঁ, যত কম ভেরিয়েন্স হবে তত হাই আর স্কোয়ার হবে। আর আর স্কোয়ার ভ্যালু যত বাড়বে তত ভালো। এগুলো একটু বুঝে নাও, এগুলো একটু মুখস্থই করে নাও। দেখো, রেসিডুয়াল যত কম হবে তত ভালো। ডাউনওয়ার্ড অ্যারো দিয়েছি, মানে যত কম হবে তত ভালো। আর স্কোয়ার ভ্যালু যত বেশি হবে তত ভালো। ভেরিয়েন্স যত কম হবে তত ভালো। একইভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও যত কম হবে তত ভালো। তাহলে এই চারটে মুখস্থ রাখবে। রেসিডুয়াল কম হলে ভালো, আর স্কোয়ার বেশি হলে ভালো, ভেরিয়েন্স কম হলে ভালো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম হলে ভালো। এবার এগুলোর সমস্ত ক্যালকুলেশন, তোমরা ভেরিয়েন্স ক্যালকুলেশন জানো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেশন জানো, রেসিডুয়াল ক্যালকুলেশনও দেখলে আজকে। আর স্কোয়ারটা বাকি আছে, এটা আমরা পরে পরে করবো যখন আসবে।
ওরকম কোনো মিনিং নেই। অ্যাকচুয়ালি এগুলো কি করে কে তৈরি করেছে, তার হয়তো কোনো জিওগ্রাফিক্যাল ইনডেক্স থেকেই হয়ে গেছে। মানে কোনো কারোর নামের স্টার্টিং লেটার হতে পারে বা কোনো কারোর beloved one এর স্টার্টিং লেটারও হতে পারে এগুলোর। এগুলোর কোনো মিনিং নেই। কেন আর? I don't know. কেন সি? I don't know. সি ল্যাঙ্গুয়েজের নাম সি কেন? এগুলোর কোনো রকম ইয়ে নেই আরকি। ব্যাখ্যা নেই, কোনো সিগনিফিক্যান্স নেই। না, না, না। রেসিডুয়াল স্কয়ার হলে তো তুমি বুঝতেই পারতে ভেরিয়েন্স এর কোনো কনসেপ্টই আসতো না। হুম, আচ্ছা যাই হোক, এটার অ্যান্সার সি। আচ্ছা নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ রেগুলারাইজেশন টেকনিক ইউজড ইন রিগ্রেশন টু প্রিভেন্ট ওভারফিটিং? এটা তোমরা জানবে না অ্যাকচুয়ালি। কোয়েশ্চেনটা আমি পারবে কি দেখো? হুম, এটা না বুঝেই আপাতত দেখো, এটা আমরা দেরি আছে এখনো করার। অ্যাকচুয়ালি এগুলো একটা ইউনিভার্সিটি পেপার থেকে করেছি আরকি। এগুলো সব আসে আরকি কোয়েশ্চেনগুলো। যেকোনো আমি কি করি, আমি বিভিন্ন আইআইটি, এনআইটি, তারপরে ট্রিপল আইটি যতগুলো সাইট আছে সবার ওয়েবসাইট ঘেঁটে আমি কোশ্চেন স্ক্যান করার চেষ্টা করি। কোশ্চেন কালেক্ট করে সেই কোশ্চেনগুলো থেকে সার্চ করে ফিল্টার করে আমি ফাইন্ড করে তোমাদের হোমওয়ার্ক দিই। মানে এগুলো করলে তোমরা বুঝতেই পারবে এই গেটে এক্স্যাক্টলি এরকম টাইপের কোশ্চেনই আসবে। কারণ ডেটাবেস এগুলোই গেটের কোশ্চেনের এখন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে, হ্যাঁ, মোটামুটি আশা করা যাচ্ছে। রোজ দিন যা হোমওয়ার্ক দিই, যেগুলো হোমওয়ার্ক দিচ্ছি সেগুলোই তোমরা একদম সেট হিসেবে সলভ করতে যাবে। রেগুলারই তো ১০টা করে দিচ্ছি, অনেক হয়ে যাবে শেষে। ওকে। সো ইন এগুলো তো পাঠানোই আছে, তুমি নতুন জয়েন করেছো এজন্য পাচ্ছ না। ঠিক আছে, তোমাকে সবটাই পাঠিয়ে দেবো আমি। ক্লাসের মেটেরিয়াল গুলোও পাঠিয়ে দেবো, এগুলোও পাঠিয়ে দেবো, হোমওয়ার্ক গুলোও পাঠিয়ে দেবো। ওকে। ইন হ্যাঁ, ইন পলিনোমিয়াল রিগ্রেশন, হোয়াই মাইট অ্যাডিং টু মেনি পলিনোমিয়াল টার্মস লিড টু ওভারফিটিং? দেখো কি বলছে। দেখি কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ কত টাফ। বলছে কি, একটা পলিনোমিয়াল রিগ্রেশনে, পলিনোমিয়াল রিগ্রেশন মানে কি, যেখানে আহ, আচ্ছা, লিনিয়ার রিগ্রেশন আর পলিনোমিয়াল রিগ্রেশনের মধ্যে ডিফারেন্স কি, কে বলতে পারবে? লিনিয়ার রিগ্রেশন আর পলিনোমিয়াল রিগ্রেশনের মধ্যে ডিফারেন্স কি? দেখো, লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন হচ্ছে y ইকুয়ালস টু mx প্লাস c, তাই তো? এটা আমরা জানি। আর একটা পলিনোমিয়াল রিগ্রেশন ইকুয়েশনের ইকুয়েশন কি হবে? y স্কোয়ার ইকুয়ালস টু, মানে এটা তোমরা জানো। দেখো, এই ইকুয়েশনটা আমাকে বলবে তো, এটা তো আমার স্ট্রেট লাইন ইকুয়েশন বললাম। এই ইকুয়েশনটা আমাকে বলবে কিসের ইকুয়েশন? এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু সি। বলো। আর একটা ইকুয়েশন আমি দিচ্ছি, এ এক্স, ভালো করে দেখো, এইটা স্ট্রেট লাইন, সবাই জানো, বোঝো। এইটা কি, এটা কি, একটু ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা খুঁজে বের করো, খুঁজে বের করে আমাকে বলো। এইটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন, ঠিক আছে? আর এই দুটো হচ্ছে পলিনোমিয়াল রিগ্রেশন। পলিনোমিয়াল রিগ্রেশন। দেখো, এ এক্স স্কোয়ার বি এ ওয়াই স্কোয়ার, মানে যখন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই টার্মগুলোর কোএফিসিয়েন্ট আলাদা আলাদা হবে তখন তাকে প্যারাবোলা বলে। যখন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়েশনগুলো, এই কোএফিসিয়েন্টগুলো সেম হয়ে যাবে তখন তাকে সার্কেল বলে। মাইন্ড ইট। একটা প্যারাবোলা সার্কেল কখন হবে? যখন এ ইকুয়ালস টু বি হবে। ঠিক আছে, এইগুলো হচ্ছে প্যারাবোলিক রিগ্রেশনের ইকুয়েশন। সো প্যারাবোলিক রিগ্রেশন মিন্স স্ট্রেট লাইন না, নন স্ট্রেট লাইন। সেটা মেবি প্যারাবোলা, মেবি ইলিপস, মেবি তোমার সার্কেল, হোয়াট এভার। সো সেরকম বলছে। ঠিক আছে, সেরকম কিছু মডেল বলছে। কোথায় গেল? হোয়াই মাইট অ্যাডিং টু মেনি পলিনোমিয়াল টার্মস লিডিং টু ওভারফিটিং? অনেকগুলো পলিনোমিয়াল টার্ম যদি আমি অ্যাড করি তাহলে কেন ওভারফিট করে? ওভারফিটিং কনসেপ্ট তো এইমাত্র বললাম না। বলো কি হবে? বিকজ ইট রিডিউস। আচ্ছা ঠিক আছে, চলো ডিসকাস করি আমি। বলছে বিকজ ইট রিডিউসেস দ্য মডেল কমপ্লেক্সিটি। তাই কি হয়, মডেল কমপ্লেক্সিটি কি কমে? আর তার জন্যই কি ওভারফিট করে? এক্স্যাক্টলি, এটার পুরো উল্টো দিয়েছে।
ওভারফিট যদি করে তখন মডেল কমপ্লেক্সিটি বাড়বে, নট কমবে। তাই তো? তাহলে ফার্স্ট অ্যান্সারটা হবেই না, এক্সাক্ট অপোজিট দিয়েছে। বিকজ ইট ইনক্রিজেস দ্য বায়াস। এখানে বায়াসটা কি বলো তো? খুব ভালো কোশ্চেন, ভালো কনসেপ্ট দিয়েছে। বলো, হোয়াট ইজ দ্য বায়াস ইন দিস ইকুয়েশন? শিওর? বায়াস সি। বায়াস মানে হচ্ছে, ধরো কোনো স্ট্রেট লাইন ইকুয়েশন সেন্টার দিয়ে পাস করলে একরকম, সেন্টার ছাড়া যদি তুমি কোনো একটা ওয়াই ইন্টারসেকশন দিয়ে পাস করাও, তখন কি প্রবলেম হবে? তুমি যে কোনো এক্স এর ভ্যালু জন্য তোমাকে একটা সামথিং প্লাস করে নিতেই হবে আগে, না? সামথিং দেখো প্লাস করে তো আবার তুমি প্রপোর্শনাল পাচ্ছ। সেই যে প্লাস করছো এটাকে কি বলে ম্যাথমেটিক্সের ল্যাঙ্গুয়েজে? ওয়াই ইন্টারসেকশন। ওয়াই ইন্টারসেকশন সেটা তোমরা পড়েছো, বাংলায় ওয়াই ছেদিতাংশ বলতো, তাই না? ওয়াই ইন্টারসেকশন বা ওয়াই ছেদিতাংশ। সো এটাকেই বায়াস টার্ম বলছে, বা যেটাকে এরার বলছে। ইনিশিয়ালি যখন জিরো ভ্যালু এক্স এর, তখনও একটা কনস্ট্যান্ট আউটপুট থেকে যাচ্ছে, তাহলে সেটা একটা কাইন্ড অফ এরার। কিন্তু এখানে যদি এক্স এর ভ্যালু জিরো হয়, তখন কি ওয়াই এর ভ্যালু সি হয়? একটু ভেবে দেখো, জাস্ট এটা বললেই তুমি বায়াস কনসেপ্ট পেয়ে যাবে এখানে। ইফ এক্স ইকুয়ালস টু জিরো ইন দিস ইকুয়েশন, তখন ওয়াই ইকুয়ালস টু কি বলো? এখনই পারবে। ইফ এক্স ইকুয়ালস টু জিরো ইন দিস ইকুয়েশন, দেন ওয়াই। ইয়েস, দিস ইজ দ্য বায়াস এখানে। হুম। যখন এক্স এর ভ্যালু জিরো হবে, তখন ওয়াই এর ভ্যালু কত? একই রকম না, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, তো তাই। যখন এক্স এর ভ্যালু জিরো হবে, তখন ওয়াই এর ভ্যালু কত? সি। তার জন্য স্ট্রেট লাইন ইকুয়েশনে সি হচ্ছে বায়াস। বাট এখানে সি হবে না, এখানে কি হবে? যখন এক্স এর ভ্যালু জিরো হবে, তখন বায়াস ওয়াই ইকুয়ালস টু রুট ওভার অফ সি বাই বি। সো বায়াস ক্যালকুলেশন দিতেই পারে কোনো একটা নন লিনিয়ার রিগ্রেশনে, দ্যাট ইজ প্যারালো পলিনোমিয়াল রিগ্রেশন ইকুয়েশনে। তাহলে দেখো কত ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও। সো প্রবলেমগুলো একটু পড়ছি। আচ্ছা, এটা তো হচ্ছে না, বিকজ ইট ইনক্রিজেস বায়াস। এখানে কি বায়াস তাহলে ইনক্রিজ করে পলিনোমিয়াল টার্ম অ্যাড করলে? এটার কোনো মিনিং নেই অ্যাকচুয়ালি, এটা রিলেট করা যাচ্ছে না এখান থেকে। বিকজ ইট মেক্স দ্য মডেল টু সিম্পল। সিম্পল হয় যদি ওভারফিট করে যায়, তখন সিম্পল হয় না। হুম, তাহলে হ্যাঁ, বিকজ ইট মেক্স দ্য মডেল টু সেনসিটিভ টু দ্য নয়েজ ইন ট্রেনিং ডেটা। এক্স্যাক্টলি। দেখো যত, মানে একটা ট্রেনিং ডেটাতে নয়েজ মানে কি, একটা ট্রেনিং ডেটার নয়েজ মানে, ধরো আমার একটা রিগ্রেশন মডেল এই ডেটা পয়েন্টের মধ্যে দিয়ে পাস করার চেষ্টা করছে, তাহলে যাচ্ছিল, সরি, যাচ্ছিল হচ্ছে এরকম, কিন্তু এরম যেতে যেতে হট করে এরপরে ও বেঁকে গেল। এই যে বেঁকে গেল, এটাকেই তো নয়েজ বলে, না? কোনো একটা মানে কোনো একটা মডেল তার ডাইরেকশন মুভমেন্ট কখন করবে, কনসেপচুয়ালি ভাবো। কোনো একটা ফোর্স, কোনো একটা অবজেক্ট স্ট্রেট লাইনে পাস করে, এটাই তার নেচার। বাট ডাইরেকশন মুভমেন্ট কখন করবে? যখন একটা ইনফ্লুয়েন্স পাবে, তাই না? এক্স্যাক্টলি, বাধা বা ফোর্স, দুটোই কারেক্ট। দ্যাট ইজ সাম এক্সটার্নাল জিনিসের জন্য ও মুভ করবে, রাইট? এটা কারেক্ট। সো সেই এক্সটার্নাল জিনিসটা কি করছে, তার উপর মডেল নয়েসই তো তৈরি করছে। টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে নয়েস এটা। সো তাহলে যত মডেল যত বেশি থাকবে, তত বেশি কমপ্লেক্স হতে থাকবে, যত বেশি পলিনোমিয়াল ফর্ম করবে। আর মনে রাখবে, যত বেশি ডাইরেকশন চেঞ্জ করছে, তত বেশি পাওয়ার। কি বললাম? টু দি এক্স টু দি পাওয়ার ফাইভ, এক্স টু দি পাওয়ার সিক্স, এর মিনিং কি, এর ডিফারেন্স কি? এ মোর দ্যান, মানে এই এক্স টু দি পাওয়ার ফাইভ যে মডেলটা, তার থেকে বেশি টাইমস ডাইরেকশন চেঞ্জ করেছে। সো ডাইরেকশন ইজ মডিফাইড, আর ডাইরেকশন ইজ চেঞ্জড মোর দ্যান দ্য এক্স টু দি পাওয়ার ফাইভ মডেল। সো এক্স টু দি পাওয়ার ফাইভ মডেল যদি এরম হয়, এক্স টু দি পাওয়ার সিক্স মডেল হবে হচ্ছে এর থেকে একটু বেশি। এটা এক্স টু দি পাওয়ার সিক্স, এটা এক্স টু দি পাওয়ার সিক্স মডেল। আমি এক্সাম্পল দিচ্ছি, নট শিওর, বাট ফর এক্সাম্পল, দিস ইজ এক্স টু দি পাওয়ার ফাইভ অ্যান্ড দিস ইজ এক্স টু দি পাওয়ার সিক্স। আরও যত বেশি পাওয়ার বাড়বে, যত পলিনোমিয়ালের এই পাওয়ারটা বাড়বে, তত বেশি কমপ্লেক্স হতে থাকবে। সো আনসার শুড বি ডি। ডি শুড বি ইয়োর আনসার। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যালগোরিদম ইজ কমনলি ইউজড ফর ক্লাসিফিকেশন টাস্ক? বলো এবার দেখি।
বাকি আর কেউ বলবে কিছু? কে নিয়ারেস্ট নেইবার? আর কেউ কে মিন্স ক্লাস্টারিং বলবে না? দেখো কমনলি ইউজড কি হয় সেটা তোমাকে জিজ্ঞেস করেছে। এগুলো হচ্ছে জিকে বেসড কোশ্চেন, মানে তোমাকে জানতে হবে, না জানলে তুমি পারবে না। কারেক্ট অ্যান্সার কেএনএন, ঠিকই বলেছো। অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়াল ইউজে বাই ডিফল্ট কেএনএনই ইউজ হয় ক্লাসিফিকেশনে, মানে যদি সেটা লজিস্টিক রিগ্রেশন না হয় আর কি, তাহলে ক্লাসিফিকেশন প্রবলেমের ক্ষেত্রে জেনারেলি কেএনএনই ইউজ হয়। ঠিক আছে, কেএনএনই কারেক্ট অ্যান্সার, জিকের মতন মনে রাখবে এটা। কমনলি ইউজড ইন ক্লাসিফিকেশন প্রবলেম ইজ কেএনএন। হোয়াট ইজ দ্য প্রাইমারি গোল অফ ক্লাসিফিকেশন অ্যালগোরিদম? ক্লাসিফিকেশন, আচ্ছা, উম, দেখি পড়ি। টু প্রেডিক্ট এ কন্টিনিউয়াস ভ্যালু, হ্যাঁ, টু গ্রুপ সিমিলার ডেটা পয়েন্টস টুগেদার, টু গ্রুপ সিমিলার ডেটা পয়েন্টস টুগেদার টু সাম এক্সটেন্ট, এটাও কারেক্ট হচ্ছে। আরো বেটার অপশন পেলে ওটা হয়ে যাবে। আচ্ছা দেখি পড়ি একটু। দেখো ফার্স্ট অপশন তো হবেই না। হ্যাঁ, ক্লাসিফিকেশন অ্যালগরিদম বলছে যে টু গ্রুপ দ্য সিমিলার ডেটা পয়েন্টস টুগেদার, এটাও কিন্তু টু সাম এক্সটেন্ট কারেক্ট। এটাও। সি কি বলছে? টু অ্যাসে, টু অ্যাসাইন ইনপুট ডেটা ইনটু প্রিডিফাইন্ড ক্যাটাগরিজ অর ক্লাসেস। হ্যাঁ, এই জায়গাটা একটু কনফিউশন হবে তোমাদের। দেখো যদি সুপারভাইজড হয় তাহলে হচ্ছে বি। সুপারভাইজড ক্লাসিফিকেশনও কিন্তু হয়, যেখানে সুপারভাইজড ক্লাস্টারিংও কিন্তু হয়, যেটা একটু অ্যাডভান্স লেভেলে, যেটা আমরা পরে করব। মনে রাখবে ক্লাস্টারিং মানেই কিন্তু সবসময় সেটা কিন্তু ওই আনসুপারভাইজড নয়, সুপারভাইজডও হয় ক্লাস্টারিং প্রবলেম। সো টু গ্রুপ সিমিলার ডেটা পয়েন্টস টুগেদার, এইটাতে বোঝা যাচ্ছে না এটা সুপারভাইজড না আনসুপারভাইজড, কিন্তু সি পয়েন্টে কনফার্ম বোঝা যাচ্ছে টু অ্যাসাইন দ্য ইনপুট ডেটা ইনটু প্রিডিফাইন্ড ক্যাটাগরিজ অর ক্লাসেস, দ্যাট ইজ ইট ইজ সুপারভাইজড কনসেপ্ট। সি আবার বোঝো, বিতে কিন্তু বোঝা যাচ্ছে না অপশন পড়ে এটা সুপারভাইজড না আনসুপারভাইজড, তাই তো? টু গ্রুপ দ্য সিমিলার ডেটা পয়েন্টস টুগেদার, এটা বোঝা যাচ্ছে বেসড অন প্রিভিয়াস ডেটা অর উইদাউট এনি প্রিভিয়াস ডেটা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, ক্লাস্টারিং দেয়নি। সরি, আমি কোশ্চেনটা ক্লাস্টারিং ভেবে বলে যাচ্ছি। আচ্ছা, ক্লাসিফিকেশন বলে গেছে, হ্যাঁ। টু অ্যাসাইন ইনপুট ডেটা ইনটু প্রিডিফাইন্ড ক্যাটাগরিজ, হ্যাঁ, তাহলে সি পয়েন্ট কারেক্ট অ্যান্সার, হ্যাঁ। আমি ক্লাসিফিকেশন অ্যালগরিদম ভেবে আমি বলে যাচ্ছি। ক্লাসিফিকেশনে হচ্ছে টু গ্রুপ সিমিলার ডেটা পয়েন্টস টুগেদার, এটা ক্লাসিফিকেশন, সরি ক্লাস্টারিং প্রবলেম। আর টু অ্যাসাইন ইনপুট ডেটা ইনটু প্রিডিফাইন্ড ক্যাটাগরিজ অর ক্লাসেস, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ক্লাসিফিকেশন অ্যালগরিদম। হ্যাঁ, ঠিকই আছে, সি হবে। টু রিডিউস ডাইমেনশনালিটি ইন দ্য ডেটা, তো কি এটা কি করে বলো? ডি এর আনসারটা কি হয় বলো? টু রিডিউস ডাইমেনশনালিটি অফ দ্য ডেটা কি ইউজ করবে? ডাইমেনশনালিটি রিডিউস করার জন্য কি মেথড ইউজ হয়? জেনে রাখো, পিসিএ, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালিসিস হয়। এই যে পিসিএ দেখতে পাচ্ছ সি তে রয়েছে এখানে, এটা ইউজ হয় হচ্ছে টু রিডিউস দ্য ডাইমেনশনালিটি অফ দ্য ডেটা। এটার মানে কি একটু বলে দিই। ধরো আমার কাছে একটা মডেল তৈরি করতে, ওয়াই তৈরি করতে গেলে এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এক্স ফোর, চারটে ফিচারের দরকার হচ্ছে লিনিয়ার রিগ্রেশন অনুযায়ী। কিন্তু পিসিএ কি করবে? এই চারটেকে কম্বাইন করে দুটোতে কনভার্ট করবে। সাপোজ ক্যাপিটাল এক্স ওয়ান, ক্যাপিটাল এক্স টু। সো ফিচারকে কম্বাইন করার টেকনিককেই পিসিএ বলে। কি বললাম? পিসিএ লিখে নিতে পারো। পিসিএ ইজ এ ইউজফুল টেকনিক টু কম্বাইন দ্য ফিচার্স। PCA is the useful technique to combine the features to obtain any machine learning model. ঠিক আছে? PCA is used to combine the features to obtain any machine learning model. আচ্ছা, given the following data points x y covariance, কিছু বললে কেউ? হ্যাঁ, হ্যাঁ, ডাইমেনশনকেই ফিচার বলে, ঠিক।
আচ্ছা, এই ৮ এর ম্যাথটা না একটা নিউমেরিক্যাল দিয়েছে। কোভ্যারিয়েন্স এর ফর্মুলা দিয়ে পুট করবে, ফাইন্ড করবে। এটা আমি আজকে আর বলছি না। হ্যাঁ, 2 এসছে ওর। হ্যাঁ, বাকি রাখাগুলো দেখে নাও। কোভ্যারিয়েন্স যদি কেউ বুঝতে না পারো, হ্যাঁ, এটা সলভ করে দেখতে হবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, একটু করে নিও। আমি এক কাজ করব, ব্যাচ 2 যেটা যারা আছো তারা হয়তো কোভ্যারিয়েন্স এখনো করোনি। কোভ্যারিয়েন্স এর জন্য আমি একটা ভিডিও তোমাদের শেয়ার করে দেবো, আমারই ভিডিও। ব্যাচ 1 এ করানো। সেটা একটু শেয়ার করে দেবো, সেটা একটু দেখে নেবে। দেখে নিয়ে তারপরে এই কোয়েশ্চেন গুলো সলভ করবে। 8, 9, আর যারা মানে নতুন জয়েন করেছে তারাও করবে। আর যাদের ভুল এসছে মোস্ট প্রবাবলি 2 ই কারেক্ট অ্যান্সার আমার যেটা মনে হচ্ছে। কারণ মেক্সিমামই 2 এসছে। এগুলোর সলিউশন আমার কাছে নেই আরকি। আমি কোয়েশ্চেন গুলোই শুধু কালেক্ট করেছি। আমাকে সলিউশন করতে হবে তাহলে বসে, বসে। আচ্ছা, তাহলে আমি 10 এরটা লাস্ট বলছি। 10 এরটা করে আমি ক্লাস আজকে কমপ্লিট করছি। আর যাদের ওই হোমওয়ার্কটা বাকি থেকে গেল ব্যাচ 2 এর, ওদেরটা আমি নেক্সট দিন স্টার্ট করিয়ে তারপর স্টার্ট করব কালকে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ প্রাইমারি অ্যাডভান্টেজেস অফ ইউজিং ক্রস ভ্যালিডেশন ইন দ্য মডেল ইভ্যালুয়েশন, বলো? ক্রস ভ্যালিডেশনের প্রাইমারি অ্যাডভান্টেজটা কি? আচ্ছা, দেখি পড়ি। দেখছি, একটু পড়ে নিই। ইট হেল্পস ইন রিডিউসিং দ্য ট্রেনিং টাইম অফ দ্য মডেল, না কোনো রিলেশন নেই ট্রেনিং টাইমের। বাদ। আচ্ছা, it ensures that the model is neither overfitting nor underfitting by providing a reliable estimate of model performance. Yes, এটা to some extent correct হচ্ছে। একটু পড়ি। It it improves the accuracy of the model by increasing the size of the training set. ট্রেনিং সেট সাইজ ইনক্রিজ করে ওভারফিটিং, সরি, মডেল ইভ্যালুয়েশনের সাথে ক্রস ভ্যালিডেশনের সাথে কোনো লিঙ্ক নেই। ইট সিম্পলিফাইজ দ্য প্রসেস অফ হাইপার প্যারামিটার টিউনিং, না এটাও কোনো ব্যাপার না। ইয়েস, বি ইজ ইয়োর কারেক্ট আনসার। ইট এনশিওরস দ্যাট দ্য মডেল ইজ নিদার ওভারফিটিং, ওভারফিটিং তো অলরেডি জানো, আর আন্ডারফিটিংও জাস্ট অপোজিট অফ ওভারফিটিং, বাই প্রোভাইডিং এ রিলায়েবল এস্টিমেশন অর এস্টিমেট অফ মডেল পারফরমেন্স। ক্রস ভ্যালিডেশন এটাই করে। ক্রস ভ্যালিডেশনের কনসেপ্ট কি একটু বলে দিই। জাস্ট 2 মিনিট লাগবে বা 1 মিনিট লাগবে, দেখে নাও। ক্রস ভ্যালিডেশনের কনসেপ্ট হচ্ছে এটাই। ধরো 100% ডেটা রয়েছে, একটু ভালো করে দেখে নাও। 100% ডেটাকে জেনারেলি কি হয়, 70% ডেটা ফর ট্রেনিং বাই ডিফল্ট অ্যান্ড 30% ফর টেস্টিং, তাই তো হয়? কোনো একটা ডেটা সেটের মধ্যে 100%, ধরো 100% মানে কি, ধরো 1000টা স্টুডেন্টস ডেটা, 1000 স্টুডেন্টস ডেটা, তার মধ্যে 700 স্টুডেন্টস ডেটা ফর ট্রেনিং হবে আর 300 স্টুডেন্টস ডেটা ফর টেস্টিং হবে। সো এই 700 আর 300 আমি র্যান্ডামলি চয়েস করব। এটা করে কি করব, একটা মডেল ইভ্যালুয়েট করব, একটা মডেল তৈরি করব, করে ইভ্যালুয়েট করব। তারপরে কি করব, এই 30%টা আর এই 70% আমি র্যান্ডামলি সিলেক্ট করছি, তো নেক্সট স্টেপে আবার করব এই সেম কাজটা আবার করব, রিপিট করব। করলে প্রথমে যে 70% এসছিল সেই 70%ই কি এক্স্যাক্টলি আসবে? নিশ্চয়ই না, ডিফারেন্ট 70% আসবে। সো 30% টেস্টিংটাও ডিফারেন্ট হয়ে যাবে। সো তারপরে যে 30% টেস্টিংটা আমি নিচ্ছি, নতুন 30%, সেটা দিয়ে আবার মডেলকে ইভ্যালুয়েট করব। আবার সেমভাবে আলাদা 30% নিয়ে আবার সেমভাবে ইভ্যালুয়েট করব। সো এইভাবে বারবার ইভ্যালুয়েট করলে তাকে বলে ক্রস চেকিং বা ক্রস ভ্যালিডেশন। ক্রস ভ্যালিডেশন মিন্স হোয়াট? টেস্টিং ডেটা সেট অ্যান্ড ট্রেনিং ডেটা সেট is altered. Altered means with replacement. So altered with replacement, কেই ক্রস ভ্যালিডেশন বলে, ক্রস ভ্যালিডেশন বলে। Altered with replacement of training and testing data, training and testing data. ওকে, ট্রেনিং টেস্টিং ডেটাকে অল্টার করা। কি করে অল্টার করবে? রিপ্লেস করে অল্টার করবে। 70% নিয়েছো ট্রেনিং করলে, বাকি 30% দিয়ে টেস্টিং করলে, তারপর সবটা দিয়ে দেবে, রিপ্লেস করে দিলে, আবার 100% বানালে। সেখান থেকে আবার 70% নিলে, যে 70% আগে এসেছিল নিশ্চয়ই সেটা আসবে না, অন্য 70% আসবে। তাহলে আর যে 30% ডিফারেন্ট আসবে সেটা দিয়ে আবার টেস্টিং করছো। এইভাবে তুমি টেস্টিং বারবার করছো। করলে কি হবে? ক্রস ভ্যালিডেশন হবে। তাহলে কি হবে? ক্রস ভ্যালিডেশন হলে তোমার অ্যাকচুয়ালি অ্যাকুরেসি লেভেল বাড়ে বা মডেল ইভ্যালুয়েশন ভালো হয় আর কি, ঠিকঠাক হয়, ফেয়ার হয়, ফেয়ার মডেল ইভ্যালুয়েশন বলা যায়।
ঠিক আছে, তাহলে এটা বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো দুটো নিউমেরিক্যাল ছিল যে দুটো তোমরা করে নেবে। আহ, আর যদি প্রবলেম হয় আগের ভিডিওটার একটু দেখে নেবে, আগের ভিডিওটা। ঠিক আছে। সো আজকের ক্লাস এই অবধি থাকলো। আর ওই ব্যাচ টু এর হোমওয়ার্ক, হ্যাঁ, হ্যাঁ বলো, বলো, বলো। আচ্ছা, পিসিএ হচ্ছে, কোথায় বোঝাচ্ছিলাম? আচ্ছা, বোঝাইনি কিছু, আমি মুখেই বলেছি এমনি। ঠিক আছে, পিসিএ লেখো, মুখে বলেছিলাম। ইউজ টু রিডিউস দ্য ডাইমেনশন। দেখো আমি কিছু না দেখে বলছি তো, এই এক্সাক্ট হয়তো সেম ল্যাঙ্গুয়েজ হবে না, একটু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ হবে। তো সেটাই বলছি, পিসিএ ইজ এ মেথড টু রিডিউস দ্য ডাইমেনশন অফ দ্য ডেটা সেট উইদাউট লুজিং দ্য ডেটা নোশন, উইদাউট লুজিং দ্য ডেটা নোশন। ওকে। হ্যাঁ, নেক্সট দিন আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট থেকে স্টার্ট করব, করে গ্রেডিয়েন্ট ডিসেন্টের নিউমেরিক্যাল করব। আর ব্যাচ ওয়ানের যে হোমওয়ার্কটা ছিল সেটাই আমি ব্যাচ টুতে দিয়ে দেবো। সরি, ব্যাচ টু এর যে হোমওয়ার্কটা ছিল সেটাই আমি অ্যাজ এ হোমওয়ার্ক অফ আর কয়েকটা অ্যাড করে দিয়ে দেবো। নেক্সট দিন ওটা কমপ্লিট ডিসকাস করব। হুম। হ্যাঁ, আমি পাঠাইনি, এজন্যই তো বললাম এটা পাঠিয়ে দেবো এবার। এখানে তো সলভ করেই দিলাম, তোমরা একবার দেখবে। আর ব্যাচ টু এ যে কোশ্চেনটা পাঠিয়েছিলাম সেটা অ্যাজ এ হোমওয়ার্ক এই উইকের জন্য দেবো কিছু অ্যাড করে। আর নেক্সট উইকে সেটাই ইভ্যালুয়েট করব। আর নেক্সট ক্লাস হবে মাইন্ড ইট, কবে বললাম? 4th। হ্যাঁ, 4th জুন। 7, হ্যাঁ, হ্যাঁ, 4th জুন 7:30, ঠিক আছে? 7:30 থেকে হবে। 7 নয়, 7:30 থেকে হবে। সবাই একসাথেই হবে। ঠিক আছে, আমি আরেকবার বলে দেবো দরকার হলে গ্রুপে। ঠিক আছে, এই অবধি থাকলো। লিভ করতে পারো।